কিছু মানুষ স্বপ্নের জগতে বাস করেন, আর কিছু মানুষ বাস্তবে বাস করে, আর কিছু মানুষ রয়েছে যারা স্বপ্নকে বাস্তবে পরিণত করেন। এরকম কিছু বাস্তবে স্বপ্ন রূপদানকারী আমাদের অতিথি রয়েছে আজকের। তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের শিক্ষার আলো.com শিক্ষা বিষয়ক অনলাইন পোর্টাল আয়োজন করা হয়েছে। দর্শক মন্ডলী এবং সম্মানিত সুধী যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, সকলকে জানাচ্ছি সান্ধ্যকালীন শুভেচ্ছা, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমি রয়েছে আপনাদের সাথে ফেরদৌসী আক্তার রুমা। আমাদের সাথে রয়েছে কিছু গুণীজন, কিছু শ্রদ্ধাভাজন আমাদের ব্যক্তিত্ব এবং টিভি ব্যক্তিত্ব, যাদের আমরা একটু পরেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন জনাব উম্মে আসমা। উম্মে আসমা যিনি ট্রেনিং স্পেশালিস্ট নায়েম এবং ফ্যামিলি ইউনাইটেড প্রোগ্রাম বাংলাদেশের ফোকাল পারসন। ম্যাম, আপনাকে আমাদের শিক্ষার আলো.com অনলাইন পোর্টালে স্বাগত জানাচ্ছি। ম্যাম, কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার মাইক্রোফোনটি মিউট অবস্থায় রয়েছে, একটু আনমিউট করে নিতে হবে। ধন্যবাদ ম্যাম, আমাদের সাথেই থাকুন। আরো রয়েছেন আমাদের সাথে খায়রুন নাহার লিপি, 2019 সালের জাতীয় পদক সহকারী শ্রেষ্ঠ শিক্ষক। আপা, আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমাদের সাথেই থাকুন। আরো রয়েছেন, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আরো রয়েছে টিভি ব্যক্তিত্ব, যার নাটক দেখে আমরা সবসময় পর্দার, যে যাকে দেখে আমরা আনন্দিত হই, উদ্বেলিত হই, যার নাটক আমাদেরকে চমকিত করে, সেরকম একজন ব্যক্তিত্ব এবং শিশুদের নিয়ে যিনি সবসময় কাজ করে যাচ্ছেন। এবং আমরা জানি যে উনি লায়ন্স ইন্টারন্যাশনালে কাজ করে যাচ্ছেন, সেরকম একজন ব্যক্তি আমাদের আজকের অতিথি আঞ্জুমান আরা বকুল। আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপা। অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ আপা, আপনাকে পেয়ে আজকে আমরা আনন্দিত, গর্বিত। আপনার মতো একজন মানুষের সাথে আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি আবারও। তো আমরা প্রথমেই যাচ্ছি আজকে আমাদের আরো একজন আমাদের সাথে সার্বিক সহযোগিতায় রয়েছেন রূপা মল্লিক রূপু, যিনি খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। আপা, আপনি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ জানাচ্ছি, তিনি রয়েছেন আজকে সার্বিক সহযোগিতায় আমাদের সাথে। আজকে আমাদের যে অতিথিবৃন্দ রয়েছে তাদের কথা আমরা শুনবো। আমি প্রথমেই যাচ্ছি ডক্টর উম্মে আসমা, যিনি হচ্ছেন ট্রেনিং স্পেশালিস্ট নায়েম। আপা, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনার মাইক্রোফোনটি একটু মিউট থাকলে আনমিউট করে নিন। জি, প্রথমেই আমরা স্বাগত জানাচ্ছি। আমরা যার কথা শুনবো তিনি হচ্ছেন ডক্টর উম্মে আসমা। জনাব উম্মে আসমার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি, আমরা জানি যে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ এই সময়ের সবচেয়ে যে টপিকটি আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে এখন মূল্যবোধ সমাজ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষার্থী থেকে শুরু করে আমরা যারা বয়স্ক রয়েছি, আমরা সামাজিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ এগুলো থেকে এখন কিছুটা দূরে সরে যাচ্ছি। সেই জায়গাটায় আপনি কাজ করছেন, এটা জেনে আমার খুব ভালো লাগছে। তো বাংলাদেশের যে ফোকাল পারসন ইউএনওডিসি হিসেবে যিনি ফ্যামিলি ইউনাইটেড প্রোগ্রাম নিয়ে কাজ করছেন, তো আপনার কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আপা। সেখানে আপনারা শিশুদের নিয়ে কি ধরনের কাজ করে যাচ্ছেন এ সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু এখনকার সময়ের। আমার মনে হয় যে এটা আমাদের শিক্ষা ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যে আমরা সবসময় এখন বলছি যে আমাদের সমাজ থেকে কেমন যেন মূল্যবোধগুলো হারিয়ে যাচ্ছে।
যাচ্ছে, সামাজিক মূল্যবোধগুলো হারিয়ে যাচ্ছে এবং বিশেষ করে শিক্ষার্থীদের ভেতরে এই সামাজিক মূল্যবোধের অভাব আমরা বোধ করছি। তো আমার এরকম এই বিষয়গুলো আমার ভাবনার ভেতরে ছিল এবং আমি কিছুটা লেখালেখিও করতাম যে শিশুদের নৈতিক এবং শিক্ষার্থীদের বিশেষ করে নৈতিক এবং মানসিক ডেভেলপমেন্টের দরকার আছে। কারণ হচ্ছে যে এখন গ্লোবালাইজেশনের যুগ, এই যুগে আমরা প্রতিনিয়ত আমরা আকাশ সংস্কৃতির সঙ্গে যুক্ত হচ্ছি একদিকে, আবার আমরা যারা বাবা মা অনেকেই বাইরে কাজ করি এবং এছাড়াও আমাদের পারিবারিক এবং সামাজিক জীবনের অনেক ব্যস্ততার কারণে আমরা শিক্ষার্থীদেরকে যে প্রপার সময় এবং উপযুক্ত গাইড সেটা আমরা অনেক সময় আসলে করতে পারি না। সেক্ষেত্রে আমরা বলবো যে এখানে একটা বড় শূন্যতা আছে। তো আমি যখন আমার এই প্রোগ্রামের কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে আমি যখন এরকম একটি সুযোগ পেলাম যে শিক্ষা মন্ত্রণালয়, আমার মন্ত্রণালয় থেকে আমাকে বলা হলো যে এরকম একটি প্রোগ্রাম, ফ্যামিলি ইউনাইটেড প্রোগ্রাম, যেটি হচ্ছে স্কুলের শিক্ষার্থীদেরকে যারা 9 থেকে 14 বছরের বাচ্চারা যারা স্কুলে পড়ছে তাদের নৈতিক মূল্যবোধ এবং তাদের অভিভাবকদের, বিশেষ করে অভিভাবক এবং বাচ্চাদের যে একটা রিলেশন, এই রিলেশনের ক্ষেত্রেও যে একটা ঘাটতি আছে এবং যেটা আসলে আমাদের বাচ্চাদেরকে বিভিন্নভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন, তার ক্লাসরুম থেকে বিচ্ছিন্ন, একটু পড়াশোনার থেকে বিচ্ছিন্নতা এবং পিয়ার প্রেসার, নানান ধরনের বিষয়ের ভেতরে কিন্তু তাদেরকে যুক্ত করে ফেলছে। তো আমি যখন জানলাম যে এরকম একটি প্রোগ্রাম, এটা হতে ইউএনওডিসি, ইউনাইটেড নেশন অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম, এই প্রোগ্রামটি তারা করবে, তখন আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, এছাড়াও বাইরের আরো কিছু অর্গানাইজেশন আছে, আহসানিয়া মিশন, এছাড়াও আছে হচ্ছে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পার্টিসিপেন্টরা আমরা একটা ফ্যামিলি ইউনাইটেড প্রোগ্রামে আমরা ইন্দোনেশিয়াতে একটা ট্রেনিং নেই এবং সেখানে আমরা আসলে প্রথম দিন আমরা খুব সবাই আমরা দেখতে পাচ্ছিলাম যে কথাগুলো হচ্ছে পরিবারকে নিয়ে, অভিভাবকদেরকে নিয়ে, পরিবার এবং অভিভাবক এবং শিক্ষার্থীদের নৈতিক এবং মানসিক ডেভেলপমেন্ট, তাদের বন্ডিং, তাদের রিলেশন, রিলেটিভসদের সঙ্গে তাদের রিলেশন এবং বন্ধুদের সঙ্গে তাদের যে বর্তমান সম্পর্ক, স্কুলে শিক্ষক এবং শিক্ষার্থীর রিলেশন, এই বিষয়গুলো নিয়ে ব্যাপক কথা হচ্ছে এবং এটাই আমাদেরকে এই বিষয়গুলোতে আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এবং আমরা ইন্দোনেশিয়াতে ট্রেনিং দেওয়ার পরে আমরা বাংলাদেশে একটা গভর্নমেন্ট স্কুলে আমরা পাইলটিং করি এবং সেই গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে আমাদের পাইলটিং ছিল। আমরা অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে আমরা যেটা ইন্দোনেশিয়াতে যে প্রোগ্রাম আমরা অর্জন করেছি, অর্থাৎ কিভাবে বাচ্চাদের সঙ্গে আমরা বিহেভ করব, কিভাবে তাদের সঙ্গে আমাদের বন্ডিংটা তৈরি হবে, আমরা কতটা সফিস্টিকেশন তাদের সঙ্গে আমরা দেখাবো, আমরা তাদেরকে কিভাবে প্রেস করব। যেমন আমরা যখন ট্রেনিং করাচ্ছি অভিভাবকদেরকে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অভিভাবক এবং বাচ্চাদের ভেতরে একটা দূরত্ব আছে এবং অভিভাবকরা নিজেরাই স্বীকার করেছেন যে তারা আসলে আমরা এই ট্রেনিং এ আমরা যেভাবে তাদেরকে বলেছি যে বাচ্চাদেরকে যদি আপনাকে সময় উপযোগী এবং মূল্যবোধ সম্পন্ন করে গড়ে তুলতে হয়, তাহলে এবং সুস্থ সমাজ ব্যবস্থার বিকাশের জন্য তাদেরকে যদি আমাদেরকে তৈরি করতে হয়, তাহলে কিন্তু আপনাদেরকে শুধু তাদেরকে এটা বললে হবে না যে তুমি এটা করো, ওটা করো, এটা করো, ওটা করো, তাদেরকে কিন্তু আপনার বুঝতে হবে। অর্থাৎ আপনাকে যেমন আপনার বুঝতে হবে,
আপনি যদি বুঝতে পারেন কিসের মাধ্যমে, গল্পের মাধ্যমে, কথার মাধ্যমে, প্রেস করার মাধ্যমে এবং খেলার মাধ্যমে। বিভিন্ন ধরনের খেলার আইটেমও আমাদের ছিল, যেগুলোর মধ্য দিয়ে বাচ্চা এবং বাবা মায়ের মধ্যে এক ধরনের রিলেশন ডেভেলপ করে। এবং আমরা সেই প্রথম একটা স্কুলে পাইলটিং করতে গিয়ে আমাদের যে ফিডব্যাক গুলো আসলো সেটা হচ্ছে যে যেমন শিক্ষার্থীরা বলছে যে তারা আসলে আমরা যে বিষয়গুলো তাদের কাছে তুলে ধরেছি, যে বাবা মার সঙ্গে তারা স্কুল থেকে ফিরে তাদের বন্ধুদের সঙ্গে যে কথাবার্তা হয় কিংবা স্কুলে কি হয় সেগুলো শেয়ার করবে, এই বিষয়গুলো তাদের আসলে আগে সচেতন ছিল না। এবং এবং তাদের যে বাবা মার সঙ্গে যে সম্পর্কটা, এই সম্পর্কের ক্ষেত্রেও যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে, এই প্রোগ্রামের মধ্য দিয়ে তারা সেই সম্পর্কটিকে আরো শক্ত এবং আরো দৃঢ় ভিত্তির উপরে গড়ে তুলতে পারবে। এবং এই ট্রেনিং যদি আরো আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক এদের মধ্যেও একটা সুসম্পর্ক তৈরি হবে, যেটা আমরা আসলে আজকে অভাব বোধ করছি। যেমন দেখেন, অনেক সময় অভিভাবকদেরকে আপনি কোশ্চেন করবেন যে আপনার বাচ্চার এই সমস্যাটা হয়েছে, আমাকে গার্ডিয়ানরাই বলেছে যে, সরি, শিক্ষকরা বলেছে যে গার্ডিয়ান এসে বাচ্চার রোল নাম্বার বলতে পারছে না। আসলে এই সমস্যাগুলো আমাদের মধ্যে ছিল, কিন্তু আছে, কিন্তু আমরা শিক্ষক এবং শিক্ষার্থীর রিলেশনের ক্ষেত্রে আমরা আবার যে জায়গাগুলো আমরা দেখেছি, সেখানে কিন্তু আবার শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর এখন যে রিলেশন, সেটা কিন্তু আপা, হ্যাঁ, আগের আপনি চেয়ে অনেক চমৎকার। উন্নত হয়েছে। আপা, আমি একটু একটু আপা আপনার সাথে যোগ করতে চাচ্ছি। হ্যাঁ, আপনি বলেছেন ওকে। যে শিক্ষক, সরি, যে বাবা মায়ের যে সম্পর্কের ক্ষেত্রে তাদের যে রিলেশনশিপটা আসলে তাদের যে শিক্ষার্থীরা রয়েছে সেখানে শিক্ষার্থীদের রোল পর্যন্ত বলতে পারে না। তো এটা আমাদের অনেকটা যে বাস্তব ক্ষেত্রে অনেক জায়গায়, অনেক স্কুলে আসলে এই ধরনের ঘটনা। তো আপনাদের যে এছাড়া যে সমস্যাগুলো রয়েছে, কি ধরনের সমস্যা গুলো আপনারা সলভ করে থাকেন এবং কি ধরনের প্রশ্নগুলো এসে থাকে আপনাদের কাছে, যে কোন জায়গাটা আসলে বেশি সমস্যা ফিল করে? আচ্ছা, আবার একটু বলেন, মানে কোন জায়গাটা আপনি জানতে চাচ্ছেন? হ্যাঁ, আমি বলেছি যে আপনারা যেহেতু এখন নৈতিক মূল্যবোধ বা শিশুদের নিয়ে যে কাজ করছেন, যে মানে পারস্পরিক যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে অভিভাবক এবং তার সন্তানের যে কিছুটা ফারাক, আপনি যেটা বললেন যে তাদের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিংটা এখন কম হচ্ছে, যে তারা রোল নাম্বারটা বলতে পারছে না। তো এছাড়া আপনি আরো কি ধরনের সমস্যাগুলো, আপনাদের অভিযোগগুলো আসে, যে আপনি সে সম্পর্কে যদি একটু বলতেন, এবং রিলেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনারা কি ধরনের কাজ করে থাকেন সেটা। হ্যাঁ, যেমন বাচ্চারা আমাদেরকে বলেছে, এখানে খায়রুন্নাহার লিপি আছে আমার সঙ্গে ওই ট্রেনিং গুলোতে ছিল, ওরা বাচ্চাদের সঙ্গে ওদের বোধহয় বাচ্চাদের সঙ্গে ওরাও ডিল করেছে। যেমন বাচ্চারা কিন্তু আমাদেরকে বলতো যে আমাদের বাবা মারা আমাদেরকে কিন্তু সময় দেয় না, আমরা তাদের সাথে মন খুলে গল্প করতে পারি না, হ্যাঁ, সেই সময়টা আমরা পাই না। আমাদেরকে সারাদিন শুধু বলে তোমরা পড়ো ভালো, মানে তোমাদেরকে স্কুলে ভালো করতে হবে। আমরা কিন্তু অনেক সময় বাচ্চার সামনে অভিভাবকদেরকে আমরা বলেছি যে আপনার বাচ্চা কেবল ভালো রেজাল্ট করলে হবে না, তাকে একজন মানুষ হতে হবে, তাকে একজন ভালো মানুষ হতে হবে, তাকে আপনাকে সত্য শিখাতে হবে, তাকে ন্যায় শিখাতে হবে। আপনি শিখাবেন, আর শিখানোটা আপনার দায়িত্ব। পরবর্তীতে ধারণ করবেন কিনা সে, কিংবা সেটাকে সে বহন করতে পারবে কিনা, সেটা আমরা পরবর্তীতে বুঝতে পারবো। কিন্তু আমার এখন রেসপন্সিবিলিটি বা আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে তাকে এই বিষয়গুলোকে অবগত করানো, প্র্যাকটিস করানো, অভ্যাস করানো, তাকে সময় দেওয়া, তার সাথে সময় কাটানো, সেটা খাবার টেবিলে হোক। যেমন বাচ্চাদের এই কমপ্লেনটাও কিন্তু ছিল যে বাবা মার সঙ্গে তাদের খাবার টেবিলেও অনেক সময় দেখা হয় না, দুইজন বসে টিভি দেখছে, খেলা দেখছে, কিন্তু কারোর সাথে তাদের মনের দূরত্বটা রয়ে গেছে। হ্যাঁ, মানসিক যে নৈকট্য সেটা তাদের মধ্যে নাই। বাবা একরকম খেলা দেখছে,
ছেলে একরকম খেলা দেখছে, কিংবা বাবা একরকম দেখছে, মেয়ে একরকম দেখছে। তো এই যে আমাদের যে এই মানে এই দূরত্বটা বাচ্চাদের সঙ্গে বাবা মায়ের, এটাই কিন্তু আমাদের কাছে একটু বড়, মানে বড় করে তাদের কাছ থেকে আমরা একটু কমপ্লেইন আকারেই পেয়েছি। মা তো আমাকে এইটা কখনো এভাবে বলে না। যেমন আমরা তাদের দিয়ে ছোট্ট একটা কাজ করে বলেছি, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ বাবা, পরবর্তীতে তোমার কাছ থেকে আমরা এর চেয়েও ভালো কিছু পাবো আশা করি। এখন ওরা আমাদেরকে বলছে যে আমরা, আমাদের বাবা মা তো আমাদের সঙ্গে এভাবে বলে না কখনো, তাহলে কি বলে? বলে যে এই এটা ফেলছো কেন, ওটা করছো কেন, এটা করো ওটা করো। এই টোন গুলো তারা এখন আর নিতে চায় না। তারা বলে এই যে আমরা যেভাবে বলেছি যে বাবা তুমি এই কাজটা করেছো, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি তোমার কাপড়টা গুছিয়ে রেখেছো, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এত ভালো কাজ করতে পারো। এই যে প্রেজটা, এটা তাকে কিন্তু তাকে মেন্টালি পজিটিভ করে ফেলেছে। কিন্তু আপনি যদি বলেন যে না তুমি তো ভালো কাজ করতে পারো না, তুমি এটা কি করেছো, তখনই কিন্তু তার ভেতরে নেগেটিভিটি তৈরি হবে। আর কিছু? ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ জনাব ডক্টর উম্মে আসমা, যার চমৎকার কিছু আমরা কথা শুনলাম। আমরা শিখলাম যে শিশুদের সাথে আমরা কি ধরনের উদ্দীপনামূলক, উৎসাহমূলক কথা বলে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আমরা সেই জায়গাটা কাজ করব যেখানে তাদেরকে পজিটিভ থিঙ্কিংটা আমরা গড়ে করতে পারি। তারা যেন বুঝতে পারে যে বাবা মায়েরা সবসময় আমাদের কাজে সাপোর্ট দিচ্ছে, এবং মেন্টালি যাতে তাদের ভিতরে যে দূরত্ব সৃষ্টি হয়। আপা যেটা বললেন, অত্যন্ত গুণী একজন মানুষ, এবং যারা শিশুদের নিয়ে যারা সবসময় কাজ করছেন তাদের অভিজ্ঞতার ভান্ডার অনেক সমৃদ্ধ। সেখান থেকে আমরা আজকে যারা লাইভ প্রোগ্রামটি দেখছেন, আপনারা সকলেই কথাগুলো শুনতে পেয়েছেন। আমরা বাচ্চাদেরকে সময় দিব, তাদেরকে পজিটিভ থিঙ্কিং গ্রো করতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদেরকে প্রেজ করতে হবে। আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আপার কথাগুলো ছড়িয়ে দিচ্ছি। আপনারা সবাই এই ধারণা নিয়ে শিশুদেরকে কাজে লাগাবেন। আশা করছি আপনার শিশু, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই মর্মে উজ্জীবিত হবেন। আপনার শিশু কিন্তু আপনার সম্পদ। তো তাকে কিভাবে আপনি পজিটিভ থিঙ্কিং গ্রো করবেন, আমরা আপার অনেক চমৎকার কিছু কথার মাধ্যমে জানতে পারলাম। ধন্যবাদ আপা, আমাদের সাথেই থাকুন। আমরা এবারে যাচ্ছি 2019 সালের জাতীয় পর্যায়ে জাতীয় পদকপ্রাপ্ত সহকারী শ্রেষ্ঠ শিক্ষক জনাব খায়রুন নাহার লিপি ম্যাম আমাদের সাথে যুক্ত আছেন। আমরা তার কিছু কথা শুনবো তার সাফল্যের কথা, শুনবো তার আহ স্বপ্ন দেখার কথা। যদি কিছু কাল যদি কাল কিছু অর্জন করতে চাও, তবে আজ থেকেই স্বপ্ন দেখো, শুরু করো, কথাটি বলেছিলেন জোহান গথে, যিনি বিশ্বখ্যাত জার্মান কবি এবং দার্শনিক। তার চমৎকার একটি উক্তি আমরা শুনলাম। তো এরকম একটি চমৎকার অর্জন আমাদের জাতীয় পদকপ্রাপ্ত সহকারী শ্রেষ্ঠ শিক্ষক খায়রুন নাহার লিপি ম্যাম। আপনার এই অর্জনে আমরা গর্বিত, আলোকিত। আপনাকে অভিবাদন আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে। আপা, আপনার কাছে প্রশ্ন ছিল যে যে কোনো কাজকে যদি আমরা সফল করতে চাই, আমাদের প্রথম কাজ হচ্ছে স্বপ্ন দেখে যাওয়া এবং সেই অনুসারে কাজ করে যাওয়া। তো সেই স্বপ্ন দেখাটা কখন শুরু করেছিলেন এবং আজকের এই সাফল্য কিভাবে আসলো? আমরা শুনবো আপনার সাফল্যের কথা। ধন্যবাদ আপা। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রথমেই আমি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি শিক্ষার আলো.com কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর একটি আয়োজনে আমাকে নিয়ে আসার জন্য। আমি সম্মানিত মারুফ স্যারের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন করছি। পাশাপাশি আজকের এই লাইভ প্রোগ্রামে যারা দেশ ও দেশের বাইরে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। আর আমি সঞ্চালক ফেরদৌসী রুমার সঞ্চালনা শুনছিলাম, মন্ত্রমুগ্ধ হয়ে। অত্যন্ত সুন্দর এবং সাবলীল উপস্থাপন করছেন আজকের এই প্রোগ্রামে। আলোকিত মানুষগুলো দেখে আমার অত্যন্ত সম্মানিত, শ্রদ্ধা দুজন মানুষ, আর আরেকজন হচ্ছে ভীষণ স্নেহের, তিনি হচ্ছেন রূপা। এরপরে যাচ্ছি প্রফেসর ডক্টর উম্মে আসমা, যিনি আমার পথপ্রদর্শক এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন মানুষ। এরপরে হচ্ছেন আঞ্জুমানারা বকুল আপা, যার কাছ থেকে প্রতিনিয়ত অনুপ্রাণিত হই প্রতিটি চলায়। তো এরা কিন্তু, এই যে মানুষগুলো আমার সামনে আসীন আছেন, এরা কিন্তু স্বপ্নবাজ,
কিন্তু এই স্বপ্নবাজ মানুষগুলোকে যখন আমি স্পর্শ করতে পেরেছি, এরকম মানুষগুলো থেকেই কিন্তু স্বপ্নের যাত্রা শুরু। আর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় এসে যখন কাজ শুরু করেছি, তখন কিন্তু স্বপ্ন দেখিনি যে এই যে সাফল্যের স্বর্ণশিখর আমি ছুঁয়ে যেতে পারবো, এবং এটা কিন্তু আমি সততার সাথে বলছি। কারণ আমি কখনোই ভাবিনি যে আজকের এই প্ল্যাটফর্মটিতে আমি আসতে পারবো। এজন্য মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা। পাশাপাশি বলবো যে কর্মকে আমি নিষ্ঠার সাথে নিয়েছি, আমি আমার দায়িত্বে অবিচল থেকেছি। তারই ধারাবাহিকতায় ধীরে 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 আমার মাঝে স্বপ্ন বুনন সৃষ্টি হয়েছে। সেই স্বপ্ন বুননের জায়গা থেকে আমি হয়তো এমন একটি স্বপ্নকে আমার ভিতরে লালন করেছি, আর সেই স্বপ্নকে রূপান্তর করতে গিয়ে এই যে আমার সম্মুখ সারিতে বসে আছেন যেই শ্রদ্ধাভাজন মানুষগুলো, এই মানুষগুলোর বিভিন্ন অনুপ্রেরণা, বিভিন্ন জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ফলে আমি কিন্তু স্বপ্ন দেখা শুরু করেছি, এবং সেই স্বপ্নের পথ ধরে হাঁটতে 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 একটি সময়ে আমি স্বপ্নকে রূপদান করতে পেরেছি। এটাই হচ্ছে আমার স্বপ্ন যাত্রার প্রথম ভূমিকা। ধন্যবাদ সঞ্চালক। ধন্যবাদ আপা, চমৎকার করে আসলে বলেছেন। আসলে যারা কাজ পাগল, যারা কাজ করতে ভালোবাসে, কাজই আসলে কাজ করতে করতে কখন যে তার মাঝে স্বপ্নের বীজটা বপন করতে শুরু হয়ে যায় আসলে সে নিজেও জানে না। হয়তো তারপরেই তার সাফল্য এসে ধরা দেয় তার কাছে। যখন মানুষ স্বপ্ন দেখে কাজ করতে শিখে, তার তখনই স্বপ্ন আর কি ছোঁয়ার একটা আস্তে আস্তে যে বিশ্বাসটা তার মাঝে জন্ম নেয়, সেখান থেকেই আসলে তার স্বপ্নকে সার্থক করতে পারে। ধন্যবাদ। আপা আমাদের সাথেই থাকুন। আমি আজ যাচ্ছি, আমাদের আর একজন অতিথি রয়েছেন আজকে, আঞ্জুমান আরা বকুল, যিনি আমার একজন আদর্শ অভিনয় শিল্পী, আমার একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, যার অভিনয় দেখে সবসময় মুগ্ধ হতাম। আজকে তার সাথে একটি অনুষ্ঠান পরিচালনা করতে পেরে আমার খুব ভালো লাগছে আপনাকে পেয়ে আপা। ধন্যবাদ। তো এরকম অনেক একজন অনেক মানুষ, ধন্যবাদ। উনি মানুষদের, হ্যাঁ হ্যাঁ বলো। আপা, আমি শুনেছি আপনি ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করছেন। তো সেটি আসলে শুনে খুব আমার ভালো লাগে। বাংলাদেশে অসংখ্য ছিন্নমূল শিশু রয়েছে যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত, যারা বাবা মার স্নেহ থেকে বঞ্চিত, যারাই এরকম যদি সুষ্ঠুভাবে বেঁচে থাকার উপায়টুকু না পায়, তারাই একসময় দেশের জন্য একটি চক্র হয়ে দাঁড়ায়। তো সেরকম শিশুদের জন্য আপনি কিছু করতেছেন এবং করে যাচ্ছেন, সেটা শুনে আসলে আমার খুব ভালো লাগলো। তো কি ধরনের কার্যক্রম আপনি পরিচালনা করছেন সে সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। অনেক অনেক ধন্যবাদ। আর যদিও এটা আমাদের পড়ন্ত বেলা, মানে সূর্য আর আকাশে নেই, তাই সূর্যের আলো নেই, প্রকৃতির আলো পাচ্ছি না, আলো পাচ্ছি আমরা বৈদ্যুতিক। কিন্তু এই যে আজকের অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমার মনে হয় যে আজকের শুভ সন্ধ্যাটা শুভ সকাল, শুভ দিনের মতো। কারণ যখন বৈদ্যুতিক আলো চলে যায়, সূর্যের আলো নিভে যায়, পাটে যায় সূর্যি মামা, তখন শিক্ষার আলো কিন্তু আলো দিতে থাকে। আর সেই আলো আমরা চোখ বন্ধ করেও দেখতে পারি। তো তেমনি কিছু আলোকিত মানুষ আজকে এখানে আছে। এবং আমরা কিন্তু এই যে উপস্থাপিকা আমাকে বললেন যে আমার অভিনয় দেখে উনি মুগ্ধ, আমাকে ভালো লাগে। এই যে দূরের মানুষ কাছে আসা, আমাদের সাথে অনেক সময় ছবি তুলতে যায় অনেকে, এবং বিশেষ করে যারা জাতীয় পুরস্কার পেয়েছেন তাদের সাথে তো আমিও নিজে ছবি তুলতে চাই। কিন্তু আমার মনে হয় এই যে আমাদের জাতীয় পুরস্কার প্রাপ্ত আমাদের যে শিক্ষক লিপি, লিপি নামের একটা অর্থ আছে, যে লিপি মনের কথা, চিঠি যেটা বলি আমরা, পৌঁছে দেয় মানুষের কাছে। তো আমাদের এই জাতীয় পুরস্কার প্রাপ্ত লিপি নিশ্চয়ই তার জ্ঞানের কথা ছড়িয়ে দিবেন তার নামের মতোই। আর আমাদের একটু আগে ডক্টর উম্মে আসমা আপা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এবং বাস্তব সত্যি কথা বলেছেন, যেটা আমাকেও শুনতে হয় মাঝে মাঝে। হ্যাঁ, আর আমি একটু বেশি শুনি কেন, যেহেতু আমাকে সর্বস্তরের মানুষ ভালোবাসে বা ভালোবাসতে চায়, বা তাদের ভালোবাসার পাত্রী আমি।
আমি নিজে মানে আমার পার্টি অনেক বড়, অনেক ভালোবাসা নিতে পারবো তা কিন্তু না, কিন্তু সবার দেবার জায়গাটা অনেক বড়। সেখান থেকে আমি একটা রিক্সাওয়ালার সাথেও কথা বলি এবং তার সন্তানের কথা জিজ্ঞেস করি প্রথমে। আমি উবারে চললে একজন উবার ড্রাইভার যিনি, তার সাথে আমি পরিবারের গল্প করি এবং সন্তানের গল্প করি। আমি মনে করি যে আমাদের শিশুরা একটা চারা গাছ। তো যেমন মালি সেই চারা গাছের যত্ন নেয়, তেমনি ভাবে প্রথমে মা বাবা এবং পরে শিক্ষক তাদের যত্ন নেয়। তো এখানে বাচ্চারা এই যে এখন মানে মাদের সম্পর্কে অভিযোগ দিচ্ছে, এটারও যেমন একটা ভিত্তি তৈরি হয়ে গেছে, তেমনি অনেক মা বাবাও কিন্তু আজকাল আমাকে বলে যে, জানেন আপা, আমার বাচ্চাটা না কথা শুনে না। আমরা তো মায়ের কথা শুনতাম, বাবার কথা শুনতাম, দাদা দাদি চাচা ফুফু প্রতিবেশী সবাইকে খুশি করে চলতাম, অথচ আমার বাচ্চা আমাকে বলে তুমি কি জানো। একটা সময় কিন্তু আমরা মনে করতাম যে আমার মা সব জানে, কিন্তু এখন বাচ্চারা বলে তুমি কিছু জানো না, তুমি কি জানো। আপা আরেকটা কথা বলেছেন, আকার সংস্কৃতির কথা। আপা আকার সংস্কৃতিটা আসলে হয়েছে কি, যে আমাদেরকে একটুখানি আলাদা করে দিয়েছে, যেটা বই পড়ার ক্ষেত্রে হতো না। বই থেকে আমরা যে জ্ঞান আহরণ করতাম, একটা গল্প বই পড়লে আমরা কিন্তু পরের দিন অপেক্ষা করতাম যে স্কুলে গিয়ে বন্ধুদের সবাইকে বলবো, জানিস আমি আজকে এটা পড়েছি। তখন ওরা আবার আমাকে বলবে যে জানিস আমি এটা পড়েছি। এই যে ভাগাভাগিটা, এই ভাগাভাগিটা শুধুমাত্র আকার সংস্কৃতিতে এসে থেমে গেছে। বাদ বাকি আমার মনে হয় যে গ্রহণ করবার মতো যে কথা, তা সবখানে আছে, ছড়িয়ে আছে একদম। কবি নজরুলের গানের মতো, যে আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, উড়িয়ে তুমি নিও। তো শিক্ষার এই যে আলো সবখানে আছে, জোনাকির মতো জ্বলছে। আমরা যদি শুধু দু হাতের তালু পেতে তাদেরকে একটুখানি জড়িয়ে নেই এবং একটা ভালোবাসার বোতলে আটকে রাখি, তাহলে সেই আলো কিন্তু মিটমিট করে সারা জীবন জ্বলতে থাকবে। আহ, আমরা এখানে এত মানে চারজনই গুণী। আমি একজন 5 নাম্বার, ওই যে হাতের 5টা আঙ্গুলের একটা করে আঙ্গুল থাকে না, ওটা লাগে, ওটা অনেকটা সৌন্দর্য এবং অনেকটা ওই যে অনেক কিছু ধরবার জন্য এটা সাহায্য লাগে। আমি নিজেকে সেই 5 নম্বর আঙ্গুল আপা গুণী ভেবেও মানুষটা সবসময় গর্ববোধ গুণী করছি। মানুষকে সম্মান করতে জানে, সেটা আমরা জানি। আপনি অত্যন্ত গুণী মানুষ, সেজন্য আসলে আপনার শ্রদ্ধাবোধ থেকে আপনি এভাবে বলতে পারেন আপা। না সত্যি আমার যে কি ভালো লাগছে আজকে এই যে, এবং আমরা পঞ্চনারী আজকে এখানে, যদিও আমাদের পেছনে একজন আমাদের ভাই আছে, আমাদের সহযোগিতা করছে। তো আমি আসলে বেশি কথা বলবো না, আমার শুনতে খুব ভালো লাগছে, অনেক নতুন জিনিস জানছি। আমি শুধু ওই ছিন্নমূল বাচ্চাদের কথা দু একটা বলতে চাই। সেটা হলো আমিও আসারিয়া স্কুলের একটা মিশনারি স্কুলের একটা বাচ্চাদের সাথে জড়িত আছি, যেখানে ওই বাচ্চাগুলো একদম পথ শিশু, ওদের মা বাবা নেই। হ্যাঁ, ওরা মা বাবাকে বলতে পারে না ওদের দুঃখের কথা, এবং সারাদিন ওরা স্কুলে থাকে বটে, কিন্তু রাত্রে ওদের অনেকের ঘুমানোর জায়গা নেই। গত শীতে আমি ওদেরকে শীতের কাপড় দিতে গিয়েছিলাম। তো আমি খুবই অবাক হয়ে খেয়াল করলাম যে ওরা কেউ কাপড় নিচ্ছে না। মানে কাপড় যে ওদেরকে দেয়া হলো ওদের শরীরে ধরে যে কাকে কোনটা লাগবে, ওরা সেগুলো টেবিলের উপর রেখে ওরা দৌড়ায় এসে আমাকে জড়াই ধরছে। ওরা একটা স্পর্শ চাচ্ছে, যে স্পর্শটা ওদের ওরা পায়নি, ওদের মায়ের মতো মনে হবে। তার কাছে শীতের কাপড়ের উষ্ণতা কিছুই না। আমার চোখে মানে পানি চলে এলো যে আমি এতগুলি বাচ্চাকে কি করে আমার উষ্ণতা দিব, আমি মানুষ তো একটা। এবং তারপরও ওদের সবার সাথে আমি কথা বললাম, এবং একটা যে ছেলেরা ওদের যে ছোট ছোট মেয়েদের যে একটু বড় ছেলেরা বললো যে আন্টি আসলে শীতের কাপড় তো আমাদের মোটামুটি আমরা পাই, আপনি যদি একটা কাজ আমাদের জন্য করতে পারতেন। বলছি, কি বাবা খাওয়া দাওয়া? বলে না না না, এখানে আমাদের খুব ভালো খাওয়া দেয়, সকালে আসি আমরা সাবান দিয়ে হাত মুখ ধুই, গোসল করি, তারপরে আমরা নাস্তা খাই, দুপুরের খাবার খাই, বিকেলের খাবার খাই, তারপরে আমরা চলে যাই রাস্তায়। এই কথাটা এত খারাপ লাগলো শুনতে, যে আমাদের বাচ্চারা বাড়ি থেকে বের হয়ে স্কুলে যায় এবং স্কুল থেকে বাড়ি ফেরে, আর এরা বলছে যে এরা রাস্তা থেকে স্কুলে আসে তারপরে রাস্তায় যায়। এবং আমাকে বলছে যে আমাদেরকে একটা ঘর দেন না আন্টি, আমরা সবাই সেখানে গাদাগাদি করে থাকবো রাতে, এরকম শীতের মধ্যে খোলা দোকানের মানে ঝাপটার পাশে থাকতে একদম ভালো লাগে না। এবং মাঝে মাঝে আমাদেরকে দুষ্টু মানুষেরা বিরক্ত করে, অনেক সময় প্রশাসন থেকে এসে লাঠি গুতা দেয়। মানে অন্যরকম একটা মানে অনুভূতি হলো সেদিন বাসায় ফিরে। আমার মনে হলো যে আমি হাত মুখ ধুবো না, আমি খাবো না,
আমি গায়ে দূষণ মাখবো না, আমি যা যা বিলাসিতা করি তার কিছুই আমি করব না, এবং আমি কথা গায়ে দেব না, কারণ ওই বাচ্চাগুলি তো উদাম গায়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে ওদের শিক্ষাটা প্রকৃতির মধ্যে ওরা পাচ্ছে। কারণ ওরা কিন্তু আমাকে সালাম দিয়েছে, ওরা কিন্তু আমাকে কেউ আল্লাহ হাফেজ বলেছে, কেউ বাই বলেছে, সেটা ওরা এই প্রতিষ্ঠানে এসে শিখেছে। কিন্তু ওদের যে মাতৃত্বের অভাব, সেটা কিন্তু ওদেরকে কেউ শিখিয়ে দেয়নি, সেটা ওদের একদম অনুভবের ব্যাপার। সেই অনুভব থেকে ওরা আমাকে একটু ছুতে চেয়েছে। আমি আসার সময়ও খেয়াল করলাম বাচ্চাগুলো কেউ আর জামার দিকে ফিরে যাচ্ছে না, ওরা আমি কতদূর যাচ্ছি সেটাই ওরা দেখছে। তো এই যে শিশুরা, আমরা যদি শিশুর মননশীলতা, শিশুর নৈতিকতা, এই যে একদম ছোটবেলা থেকে, সত্যি কথা বলতে যেটা, যে একটা চারা গাছের গোড়া যদি মোটা হয় তবে কিন্তু আগায় ফুলটা থাকতে পারে, না হলে যদি গোড়ার চেয়ে আগাটা ভারী হয়ে যায় তাহলে কিন্তু ফুলটা ঢুলে পড়বে। সেই জায়গা থেকে আপনারা যেটা করছেন, আমি বলবো যে আপনারা একদম ঈশ্বর প্রদত্ত, অর্থাৎ আল্লাহর প্রেরিত। আপনাদেরকে আল্লাহ তাআলা তার সৃষ্টিকে সুন্দর করে গড়ে তুলবার জন্যই আপনাদেরকে পাঠিয়েছেন, যে আপনারা শিক্ষক হবেন, আপনাদের ভিতরে সেই যোগ্যতা আছে। এই কারণে আল্লাহ তাআলা আপনাদেরকে একটা চিহ্ন দিয়ে পাঠিয়ে দিয়েছেন। তো সেই জায়গা থেকে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রথমে, এবং অনুরোধ থাকবে যে এই যে বিশেষ করে ডক্টর আসমা বা আপনাকে বলবো যে বাচ্চারা তো অভিযোগ দিচ্ছে, আমাকেও দিত, আমি যেখানে যে বাচ্চাদের সাথে কথা বলি তো, এবং আমি প্রাইমারি স্কুলের সাথে শিক্ষকতায় যুক্ত ছিলাম, হাই স্কুলের সাথে কিছুদিন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এবং আমার অভিনয় জগৎটা আমাকে আরো সমৃদ্ধ করেছে, সেখানে আমি শিক্ষকের ভূমিকা অভিনয় করতে পারি। যদিও আমার মানে শিক্ষকতার পেশাটা পেশা হিসেবে নেওয়া হয় নাই। তো সেখান থেকে আমি বলবো যে এখনকার মায়েরা কেন, আমি যদি সারাদিনে 10টা অভিযোগ পাই, 10টার মধ্যে এখন আমি 3টা পাই যে বাচ্চারা বলছে যে মা তাদেরকে বোঝে না, আর 7টা অভিযোগ পাই মা বাবা বলছে যে বাচ্চারা তাদের কথা শোনে না। তো এই সংযোগটা আপনারা কিভাবে ঘটাবেন, এটা কিন্তু ভীষণ জরুরি। কারণ এই বাচ্চাটাই কিন্তু সমাজে যাচ্ছে, বিদ্যালয় থেকে সমাজে, সমাজ থেকে আবার অফিস আদালতে যখন বড় হচ্ছে, তাদের কর্মক্ষেত্রে, এবং তারপর যখন নেতা হচ্ছে, তারপর তারা যখন মাথা হচ্ছে, তখন তারা কিন্তু তার ওই ব্যাপারটাই কিন্তু ছড়িয়ে দিচ্ছে সবখানে। তো সেই জায়গা থেকে আমরা মনে হয় যে আস্তে আস্তে মানে মূল্যবোধের যে কৌটোটা, যে কৌটোর মধ্যে মূল্যবোধের ওই ভোমরাটা, প্রাণ ভোমরাটা ছিল, আমার মনে হয় সেই প্রাণ ভোমরাটা খেতে না পেয়ে আস্তে আস্তে এমনিই ছোট হয়ে যাচ্ছে, এমনি একদিন সেই কৌটোর মধ্যেই মরে থাকবে, আর আমরা কৌটো খুলে দেখবো যে সেখানে ফসিল ছাড়া আর কিছু নেই। তো হ্যাঁ, আপনারা বলুন, চমৎকার আমি ভাবে বলেছেন আপা, আমরা খুব আবার ভালো আপনার লাগছে। কথা শুনবো। যত শুনছি আসলে মুগ্ধ হয়ে শুনছি, এরকম একজন গুণী মানুষ, মানবতার মা বলবো আমি যাকে, যার পরম স্নেহে অনেক শিশু আসলে লালিত হচ্ছে, এটা শুনেই খুব ভালো লাগছে। আপনার মতো একজন মানুষ, একজন মা আমাদের সমাজে আরো দরকার। আমি যেহেতু একজন শিক্ষক হিসেবে কর্মরত রয়েছি, আমিও সহকারী শিক্ষক হিসেবে, আসলে আমাদের অভিজ্ঞতার ঝুলি অনেক। একদিন একটি শিশুকে জিজ্ঞেস করলাম যে বাবা তুমি বাড়ি যাচ্ছ না, বলো যে ম্যাম বাড়ি যাব না কেন, বললো যে মা তো কাজ করতে গেছে, আজকে আর বাসায় রান্না হবে না, ও কাজ করে সন্ধ্যা আসবে তখন রান্না করবে, আমি আর দুপুরে কি খেতে পারবো না। তো এরকম প্রতিনিয়ত আসলে বিভিন্ন শিশুদের আমরা গল্প শুনি। মাঝে মাঝে আমরা ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি যেসব শিশুরা না খেয়ে থাকে তাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা যে যার জায়গা থেকে আসলে এই কাজটি করব, কারণ একটি শিশু হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। সেই শিশুটির স্বপ্নকে আমরা ধূলিসাৎ হতে দিতে পারি না, সেই শিশুটি যাতে ঝরে না পড়ে সেদিকে আমাদের শিক্ষক হিসেবে, সমাজের একজন দায়িত্বশীল মানুষ হিসেবে যে যার জায়গা থেকে কাজ করে যাব। আজকের প্রোগ্রামের মাধ্যমে যারা দর্শক মন্ডলী রয়েছেন তাদের কাছে এই প্রত্যাশা থাকবে। তো আমাদের এ পর্যায়ে কিছু সময়ে সঞ্চালনার দায়িত্বে যাচ্ছেন রূপা মল্লিক রূপু, আপনি আপনার প্রশ্নগুলো করতে পারেন। ধন্যবাদ, আমি রয়েছি আপনাদের সাথে, আবার কিছুক্ষণ পরে যুক্ত হচ্ছি আপনাদের সাথে। ফেরদৌসী রুনা ম্যামকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। এত এত সব গুণী মানুষের ভিতরে সামনে আসতে পেরেছি, তাদেরকে কিছু বলতে পারবো, কিছু জানতে চাইবো, তো এটা আমার জন্য আসলে একটি অনেক বড় প্রাপ্তি। আমি প্রথমে যেতে চাই আমাদের ন্যাশনাল একাডেমি ফর এডুকেশন ম্যানেজমেন্ট, আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির শ্রদ্ধেয় ট্রেনিং স্পেশালিস্ট, শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর উম্মে আসমা ম্যামের কাছে।
ম্যাম, আপনি আপনার আলোচনায় বলেছিলেন যে পড়াশোনা থেকে শিক্ষার্থীরা অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আমরা সেটা সকলেই পরিলক্ষিত, আমাদের সকলেরই এই বিষয়টা আমরা লক্ষ্য করছি যে আমাদের যাদের ছেলে মেয়ে আছে তাদেরকেও আমরা দিনের মধ্যে কতক্ষণ সময় তাদের সাথে তাদেরকে আমরা লেখাপড়ার সাথে সম্পৃক্ত রাখতে পারছি, আমরা কিন্তু সেটা দেখছি। আসলে সেটা পুরোপুরি সম্ভব হচ্ছে না। তবে বেশিরভাগ শিক্ষার্থীদেরকে কিন্তু বাড়িতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে লেখাপড়ার প্রয়োজনে। যেমন আগে তারা সকাল থেকে দিনের একটি বেশিরভাগ সময় বিদ্যালয়ে সময় কাটাতো, এখন কিন্তু মেজর সময়টাই তারা বাসায় সময় কাটাচ্ছে। এই যে সময়টা তাদের ভিতরে পড়ালেখা করার যে আগ্রহটা কমে যাচ্ছে, সে বিষয়ে অভিভাবক হিসেবে আমরা যারা আছি তারা কিন্তু বিভিন্ন রকম চাপ সৃষ্টি করছে যে তুমি পড়ছো না কেন, তুমি ফোন নিয়ে বসে আছো বা টেলিভিশন বা ল্যাপটপ নিয়ে বসে আছো। তো এই যে মানসিক চাপ সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু তাদের ক্ষেত্রে তাদের জন্য মানসিক চাপ, অভিভাবকের জন্য কিন্তু মানসিক চাপ নয়। অভিভাবক চাচ্ছে তাকে পড়াতে বা তাকে পড়ালেখা থেকে দূরে সরে না যাওয়ার জন্যই কিন্তু এই চেষ্টা। তো এই ধরনের মানসিক চাপ থেকে যদি আমরা শিক্ষার্থীদেরকে বিরত রাখতে চাই, অর্থাৎ চাপ মুক্ত রাখতে চাই, সেক্ষেত্রে আরো কি কি করণীয় বলে আপনি মনে করেন সেটি জানতে চাইছি। অনেক ধন্যবাদ আপনাকে রূপু। রূপু তো হ্যাঁ রূপু, ম্যাম। আমি ঠিক আছি হ্যাঁ তো? ঠিক আছে ম্যাম, রূপা হ্যাঁ মানে হ্যাঁ কি ঠিক রূপু? আছে। আচ্ছা, ধন্যবাদ এর আগের সঞ্চালককেও, ধন্যবাদ খায়রুন নাহার লিপি, ধন্যবাদ আঞ্জুমান আরা বকুলকে। আপনি অনেক চমৎকার বলেছেন। আপনার ওই একটা জায়গার একটা প্রশ্নের মতো আপনি করেছেন, আমি এই কথার মধ্য দিয়ে সেটার উত্তর দিয়ে দিব। আর আমি একটু একটু আধা মিনিট সময় নিচ্ছি লিপির জন্য। কারণ লিপি এই যে মানে একটা জাতীয় সহকারী শিক্ষক হিসেবে জাতীয় পুরস্কার পেল, এই এখানে কিন্তু এই জায়গাটাকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে একজন শিক্ষক কতটা নিবেদিত প্রাণ শিক্ষক হলে এবং শিক্ষার্থীদের জন্য তার যে মাতৃসুলভ যে কর্মকাণ্ড সেটা আছে বলেই কিন্তু, এবং শিক্ষার্থীদেরকে ওন করে লিপি আমি মনে করি। এবং শিক্ষার্থীদেরকে কিভাবে শিক্ষা দিতে হবে, তাদের ভেতরে কিভাবে মূল্যবোধ গড়ে তুলতে হবে, তাদেরকে কিভাবে নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে, একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, কিভাবে জ্ঞানটা দিতে হবে, এই বিষয়গুলো আমার মনে হয় যে লিপির ভেতরে আছে। সে একজন আত্মনিবেদিত শিক্ষক এবং আমি খুবই মানে প্রাউড ফিল করি যে লিপি এবার মানে জাতীয় পর্যায়ে সহকারী শিক্ষক হিসেবে মানে লিপি মানে সহকারী শিক্ষক হিসেবে সে জাতীয় পর্যায়ে যে পুরস্কার পাবে এবং শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে। আমি সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই, আন্তরিক অভিনন্দন জানাই এবং তার যে কষ্ট, চেষ্টা, শ্রম সেটাকেও আমি সম্মান করি। সবচেয়ে বড় কথা সেটাকে আমি সম্মান করি। আঞ্জুমান আরা বকুল, আপনি যেখানে কাজ করছেন, আপনি ছিন্নমূল শিশুদের কথা বলেছেন, তাদেরকে নিয়ে আপনার যে অনুভূতি, এটাও কিন্তু আমি মনে করি। ওই যে দেখেন, আপনি আমাকে একটা কথা বলেছেন যে আপনি তাদেরকে একটা শীতের কাপড় দেওয়ার পরে তারা এসে আপনাকে জড়িয়ে ধরেছে, আপনার কাছে তারা সেই উষ্ণতাটা পেয়েছে এবং এই উষ্ণতাটুকু আমাদের সবাইকে কিন্তু বাচ্চাদেরকে দিতে হবে। আমরা আজকে আপনি নিজে, আমি সবাই জানি যে আমরা এই যে আমাদের আকাশ সংস্কৃতি কিন্তু আমাদেরকেও এই ফেসবুকটার সঙ্গে সংযুক্ত করেছে। মা বাবা আমরা এত ব্যস্ত থাকি এই বিষয়গুলো নিয়ে, বাচ্চাদেরকে কিন্তু আমরা ওই পরিমাণে সময় দিতে পারছি না, এটাও কিন্তু একটা বিষয়। এখন আমি যাচ্ছি রূপ আমাকে যে কথাটা সে বলেছে যে এই সময়কালের কথা, অর্থাৎ করোনা সময়কালের কথা বলেছে যে এখন বাচ্চারা স্কুলে যাচ্ছে না, এখন কিন্তু তারা ঘরে সময় কাটাচ্ছে এবং এইখানে কিন্তু বাচ্চা এবং অভিভাবক উভয় পক্ষেরই মানসিক চাপ আছে। এটা কিন্তু আপনাকে স্বীকার করতে হবে, কারণ বাচ্চারা একটা মানসিক চাপে আছে, তারা সারাদিন ঘরের ভেতরে থাকছে এবং তারা স্কুলিং করছে, অনলাইনে করছে। তাদের কিন্তু স্কুলের জগৎটা তাদের কাছে নাই, তারা কিন্তু স্কুল থেকে বিচ্ছিন্ন।
হ্যাঁ, স্কুলের পড়াশোনার সঙ্গে তারা যুক্ত হচ্ছে। আর অভিভাবকরা যে তাদেরকে স্কুলে পাঠাতে পারছে না এবং তাদের পড়াশোনাটা স্কুলের মাধ্যমে হচ্ছে না, সেটাও কিন্তু তাদের ভেতরে এক ধরনের মানসিক চাপ তৈরি করলেও তারা স্বস্তিতে আছে এই কারণে যে এখন একটা প্যান্ডামিক চলছে, বাচ্চারা বাসায় আছে, বাবা মার সঙ্গে আছে, তারা সুস্থ আছে। আমাকে কি আর কিছু জানতে চেয়েছেন? আমি আসলে একটু বোধহয় ভুলে গিয়েছি। রূপা যদি আমাকে আবার একটু মনে করিয়ে দেন। ম্যাম, আমি জানতে চেয়েছিলাম আপনার মনে আছে, তারপরও আরেকটু বলি, আপনার উত্তরটা কিন্তু সঠিক ছিল। সেটি হচ্ছে মানে করোনাকালীন এই সময়টিতে শিক্ষার্থীরা যে সকল মানসিক চাপে থাকছে সেই চাপ থেকে মুক্ত করার জন্য অভিভাবক হিসেবে করণীয় কি? মানে অভিভাবকরা এখন কি করতে পারে এটাই তো জানতে হ্যাঁ, চেয়েছেন। অভিভাবকরা কি করতে পারে? হ্যাঁ, আচ্ছা দেখেন, আর আমি ম্যাম আরেকটু সংযুক্ত করতে চাই, সেটি হচ্ছে অভিভাবক হিসেবে কি করতে পারে বা অভিভাবকের করণীয় কি। আরেকটি বিষয় হচ্ছে শিক্ষার্থী হিসেবে কি করা উচিত, তাদেরকে একটু ধারণা আচ্ছা দেওয়ার জন্য যে হ্যাঁ, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আশা করি আমার আর বলতে হবে না। আচ্ছা দেখেন, এখন কিন্তু সময়টা এরকম যে একটা বাচ্চা বাইরেও যেতে দিচ্ছি না আমরা। আমরা কিন্তু তাদেরকে আমি আমার নিজের থেকে বলবো, লিপি আছে, সেও বলবে, সেও কিন্তু তার বাচ্চাটাকে বাইরে যেতে দিবে না, ক্রাউডেড প্লেসে যেতে দিবে না। কোথাও বেড়াতে গেলেও আমরা ভয় পাচ্ছি। আমাদের ভিতরে কিন্তু অনেক বিষয় কাজ করছে এখানে। সো আমি মনে করি যে এখানে শিক্ষার্থী যারা আছে তাদের যেটা করণীয় এই মুহূর্তে সেটা হচ্ছে তাদের যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে সেখানে যুক্ত থাকা, এক। দুই, আমি জানি যে আমাদের বাচ্চারা আমরা যেটা আগে করতাম, যে গল্পের বই পড়তাম, আমার পছন্দের কাজগুলো করতাম, ছবি আঁকতাম, গান ভালো লাগলে গান শুনতাম, কিংবা আমি ঘরের ভেতরে একটা বিকল্প খেলার একটা স্পেস তৈরি করলাম। এই অর্থাৎ একটি বাচ্চার এই মুহূর্তে একটি বদ্ধ স্পেসের ভিতরে, লিমিটেশনস এর ভেতরে তার নিজের ইচ্ছার যে কাজগুলো সেগুলো যদি সে করতে পারে, অর্থাৎ সে যদি বই পড়তে ভালোবাসে তাহলে বই পড়ার অভ্যাসটা তাকে বাবা মা তাকে যদি এই মুহূর্তে করতে পারে, সে যদি ছবি আঁকতে চায়, সে যদি কাগজের খেলনা বানাতে চায়, আমার মনে হয় যে এখন যে এই সময়টা পড়াশোনার খুব বেশি প্রেশার না দিয়ে বাইরের যে কর্মকাণ্ডগুলো আছে সেইগুলোকে তাদেরকে যুক্ত করা, এবং শিক্ষার্থীরাও যদি এগুলোর ভিতরে যুক্ত হতে পারে, অর্থাৎ তাদের যে ইচ্ছাগুলো, তাদের যে চাহিদাগুলো মনের ভেতরে আছে, যেটা সে স্কুল চলাকালীন সময় করতে পারে না, সেগুলো তারা এই লিমিটেড স্পেসের ভিতরে যদি তো করতে পারে, তাহলে আমার মনে হয় যে খুব ভালো হয়। যদিও আমরা বলবো যে এখন বাচ্চারা অল্টারনেট আসলে ভাবতে পারে কিনা আমি ঠিক জানি না, কারণ একটা বিশাল উন্মুক্ত মাঠ তাদের সামনে নাই, একটা সাদা দেয়াল আছে, এবং আমরা এই সাদা দেয়ালটাকে আমরা কিন্তু কখনোই নড়াতে পারি না তাদের সামনে থেকে। কিন্তু এই বিশাল সময়টাকে তাদেরকে কাজ করতে হবে, অর্থাৎ যেগুলো তার ভালো লাগে। আর বাবা মার ক্ষেত্রে আমি বলবো যে এখন আমাদের উচিত, অভিভাবক হিসেবে আমাদের উচিত বাচ্চাদেরকে একটু সময়টা বেশি দেওয়া, একটু তাদের পেছনে থাকা, তাদেরকে একটু সময়টা বেশি দেওয়া, তাদের সঙ্গে গল্প করা, তাদের সঙ্গে খাওয়া, দরকার হলে আমার একাকী তার হাতটা ধরে তাকে নিয়ে মাঠে বেড়াতে যাওয়া, একটু আকাশ দেখা, এই যে বিষয়গুলো আমরা সাধারণত করি না, সেই কাজগুলো আমরা যদি বাচ্চাদের সঙ্গে করি, আমার মনে হয় যে আমাদের এই মানে সংকটকালীন সময়টা আমরা উভয় পক্ষ ভালো করে কাটিয়ে উঠতে পারবো। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ম্যাম। আসলে আপনি যে বিষয়গুলো বলেছেন, আমাদের সাথে শেয়ার করেছেন যে অভিভাবকের বিষয়টি,
আসলে অভিভাবক হিসেবে শিশুদেরকে সময় দেওয়াটা কিন্তু একটি বিশেষ কাজ আমি মনে করি। প্রতিটি অভিভাবকেরই ঠিক তেমন করে তাদের সন্তানদেরকে সময় দেওয়া উচিত। আর পাশাপাশি আপনি অনলাইন ক্লাসে শিক্ষার্থীদেরকে যুক্ত থাকার বিষয়ে বলেছেন, এবং অবসর সময় অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী কাজ, সেটা ছবি আঁকা হোক, গান গাওয়া অথবা খেলাধুলা, যেটি হোক না কেন সেটি করে যাওয়ার বিষয়টি বলেছেন। আমি আশা করব আমাদের আজকের এই অনুষ্ঠানের ম্যামের এই আলোচনাটি যদি অভিভাবক এবং শিক্ষার্থীদের কাছে পৌঁছে যায়, আশা করি তারা এই বিষয়গুলোকে সেভাবেই মেনটেন করার চেষ্টা করবে। তো ম্যামকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমি যেতে চাচ্ছি আমার খুব প্রিয় ম্যামের কাছে, খায়রুন নাহার লিপি ম্যামের কাছে। ম্যাম, আপনার কাছে প্রশ্নে যাওয়ার আগে আমি একটি কথা বলতে চাই, সেটি হলো মানব জীবনের মূল চালিকা শক্তি হচ্ছে শিক্ষা। আর আমি শিক্ষা নিয়ে যদি বলতে চাই, সেটি হলো আমরা শুধু সামনের দিকেই এগোতে পারি, আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি, কারণ আমরা কৌতূহলী। আর এই কৌতূহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। ঠিক তেমনি আমি বিশ্বাস করি 2019 সালের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে শিক্ষা পদক আপনি এভাবেই পেয়েছেন। আর এই আপনি যে একজন শ্রেষ্ঠ শিক্ষক, আপনি আমাদের সকলের সামনে একজন আমি বলবো যে আপনি আমাদের জন্য একটি সফলতা, আপনি হচ্ছেন সফলতার মূল চাবিকাঠি, এবং আপনাকে দেখেই কিন্তু আমরা যারা শিক্ষক তারা এগিয়ে যাওয়ার আশ্বাস পাচ্ছি। তো ম্যাম, আপনার কাছে আমার একটি প্রশ্ন, যে একজন শিক্ষককে যেহেতু আমাদের আজকের অনুষ্ঠানটি সাজানো হয়েছে সমকালীন শিক্ষা এবং সাফল্যের কথা নিয়ে, আমি একটু সাফল্যতে যাব, যে একজন শিক্ষককে সফল হতে হলে কি কি বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া উচিত? অত ধন্যবাদ রূপা। আমার ভীষণ ভীষণ প্রিয় একজন মানুষ, খাগড়াছড়ির এই একজন মানুষই আমার অত্যন্ত প্রিয় একজন শিক্ষক এবং আমার সহযাত্রী। ধন্যবাদ তোমাকে আমাদের সাথে থাকার জন্য। আর রূপা, তুমি আমাকে যে প্রশ্নটি করেছো, আমি আসলে সেরা স্বীকৃতিটা কিন্তু সবার মাঝে বিলিয়ে দিয়েছি। সেই যেদিন আমার ফলাফল ঘোষণা হলো, কারণ এ বিজয় আপনাদের সকলে। রূপা যখন বলে, এই যে জবা লিখছেন, অসংখ্য শিক্ষকরা লিখে যাচ্ছেন, আমার সাথে প্রতিদ্বন্দ্বী ছিলেন কানিজ ফাতেমা রাজশাহী থেকে লিখছেন, এই যে প্রোগ্রাম দেখে দেখে কমেন্টস লিখছেন, অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আজকে যারা আমাদের সাথে থেকে কমেন্টস দিচ্ছেন সকলের প্রতি। একজন শিক্ষক হতে হলে আমার কাছে যেটি মনে হয়, এই সাফল্যকে যদি কেউ স্পর্শ করতে চায়, তাকে অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে। তাকে অনেক কিছু উৎসর্গ করার মানসিকতা থাকতে হবে, তাকে বিনয়ী হতে হবে, তার কর্মের প্রতি, তার অভিব্যক্তিগুলোর প্রতি তার সততা থাকতে হবে। এই জিনিসগুলোর যদি সমন্বয় একজন মানুষের ভিতর থাকে, আমি মনে করি তিনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। পাশাপাশি আমার কাছে যে জিনিসটি মনে হয়, কোনো কিছু অর্জন করতে হলে পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতা, পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতা ছাড়া কোনো কিছুকে যে ছিনিয়ে আনা যায় না, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছি আমি। কারণ আজকের আমাদের সামনে যারা আসীন আছেন, আজকের যে স্বীকৃতি আমি অর্জন করেছি, রূপা, আঞ্জুমানারা বকুল, প্রফেসর ডক্টর উম্মে আসমা, আমি তো শুরু থেকে বলেছি যে আমি যেই জায়গাটি ছুঁয়েছি, আমার অসংখ্য গুণগ্রাহী আমার পাশে ছিলেন, কিন্তু বাহিরেও কিছু অস্পৃশ্য, কিছু অদৃশ্য কিছু মানবী আমার পাশে ছিলেন, যাদের কথা না বললে আমি অকৃতজ্ঞ হয়ে যাব। আমি এর আগের প্রোগ্রামগুলোতে আমি কিন্তু প্রফেসর ডক্টর উম্মে আসমা, আঞ্জুমানারা বকুল, তাদের নাম কিন্তু আমি উচ্চারণ করিনি, কারণ আজকের এই দিনটির জন্য আমি অপেক্ষা করছিলাম যে এই দুজন মানুষকে জাতির সামনে এনে আমি অবনত চিত্তে আমার কৃতজ্ঞতা পোষণ করব। কারণ আঞ্জুমানারা বকুল, তিনি আমাকে বোনের মতো আগলে রাখেন। প্রফেসর ডক্টর উম্মে আসমা, যিনি আমাকে শাসন করেন আবার ভালোবাসেন, যার একটি ফোন আমাকে আতঙ্কিত করে দেয়, যার একটি কথায় চোখের পানি নিমেষে শুকিয়ে যায়। আবার আঞ্জুমানারা বকুল, যার একটি কথা আমার হৃদয়কে প্রশমিত করে।
আঞ্জুমান আরা বকুল সারা বাংলাদেশের একজন খ্যাতনামা অভিনেত্রী, কিন্তু তিনি আমার লায়ন্সে একজন একনিষ্ঠ কর্মী। এবং আপা যত কষ্ট হোক, আপা যত ব্যস্ত থাকুক, আপাকে একটি ফোন করলে আমাকে আপা যে কোনো বিষয়ে সহায়তা দেন। পাশাপাশি প্রফেসর ডক্টর উম্মে আসফা, যিনি জাতীয় শিক্ষা পদক 2019 আমাকে কিভাবে পথ দেখিয়েছেন, কিভাবে আমাকে আগলে রেখেছেন, কিভাবে আমার সামনের দিকে এগোতে হবে সেই পথগুলোকে মসৃণ করার জন্য এই মানুষগুলোর ভূমিকা অগ্রগামী। তো রূপু, আমি আজকের এই সাফল্য গাথার পিছনে এই মানুষগুলোর উদাহরণ এবং এই যে কৃতজ্ঞতা যে জ্ঞাপন করলাম, এটি হচ্ছে আমার মূল চালিকা শক্তি, আজকের এই জায়গাটিতে আসার জন্য মূল হাতিয়ার। তো আমি বলবো, একটি সাফল্যকে যদি কেউ তার মাথায় যদি কেউ আহরণ করতে চায়, আমি বলবো সেই সাফল্যটা তাকে ছিনিয়ে আনতে হবে অত্যন্ত ধৈর্য, সহিষ্ণুতা, পারস্পরিক সমঝোতা এবং আপনাকে অত্যন্ত অত্যন্ত আপনার কর্মের প্রতি শ্রদ্ধা এবং বিনয়ী হতে হবে। এই সবগুলো সমন্বয়ের মাধ্যমে যে কোনো একজন মানুষ তার সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করবে। ধন্যবাদ সঞ্চালক রূপু। ধন্যবাদ খায়রুন নাহার লিপি ম্যামকে, আপনি এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আমরাও স্বপ্ন দেখছি এগিয়ে যাওয়ার, আমরাও স্বপ্ন দেখছি সফল হওয়ার। আশা করি একদিন না একদিন আমরাও সফল হতে পারবো আপনাদের দেখানো এই পথ ধরে। তো ধন্যবাদ আপু, খুব ভালো লেগেছে। আমি একটি কবিতার দুটি লাইন বলতে চাই, সেটি হলো, যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না। আমাদের সকলের ক্ষেত্রে কিন্তু এটি বাস্তব। তো আমি এ পর্যায়ে চলে যেতে চাই আমার শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের আঞ্জুমান আরা বকুল আপুর কাছে। আমি আপু বলেই সম্বোধন করছি, আমি জানি না কেন যখনই আপনার নাটক দেখি আপনাকে আমার আপু বলেই মনে হয়। তো আপু, আপনার কাছে আমি একটি কথা নিয়ে আসি, সেটি হলো যে আপনি একজন অভিনেত্রী, আপনি একজন সঙ্গীত শিল্পী। আপনার এই সফলতা অন্যকে কিন্তু অনুপ্রেরণা দিচ্ছে, যেমন আমরা অনুপ্রাণিত হচ্ছে অন্যান্য অভিনেত্রী, অভিনেতা এবং শিল্পীরা। আবার আপনি আমাদেরকে একটু আগে এটিও জানিয়েছেন যে আপনি আহসানিয়া মিশন স্কুলের সাথে যুক্ত আছেন, যেখানে আপনি ছিন্নমূল শিশুদেরকে যেমন শীতের সময় তাদেরকে বস্ত্র দিয়েছেন, তারা বস্ত্র নেয়নি, তারা মায়ের ভালোবাসা চেয়েছে, আপনার কাছে একটু স্নেহ চেয়েছে, তারা রাস্তা থেকে স্কুলে যাচ্ছে, তারা রাস্তায় এসে আবার সময় কাটাচ্ছে। তো আপু, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, সেটি হলো যে আপনি একজন অভিভাবক, আপনার নিজেরও সন্তান রয়েছে, তারাও লেখাপড়া করছে। তো আমি যদি সমকালীন শিক্ষা নিয়ে আপনার কাছে একটু যেতে চাই, সেক্ষেত্রে আমি বলবো, আমরা এই মুহূর্তে অনলাইন ক্লাস নিচ্ছি, আমরা শিক্ষার্থীদেরকে ফোন হাতে ধরিয়ে দিয়েছি, যে ফোনটা আমরা আগে তাদের থেকে দূরে রাখতাম, এখন কিন্তু তাদের সেটি সবচেয়ে বড় বন্ধু। যদিও অভিভাবক হিসেবে আমরা অনেক চেষ্টা করছি তাদেরকে যেন পুরো সময় ফোন দিয়ে বসিয়ে না রাখি। তো একজন অভিভাবক হিসাবে আমাদের এই সমকালীন অনলাইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থাটাকে আপনি কতটুকু আমি বলবো কতটুকু পজিটিভ বলে মনে করছেন, যে এই সমকালীন শিক্ষা ব্যবস্থাটা কতটুকু পজিটিভ বলে আপনার মনে হয়? অনেক সুন্দর একটা কথা বলেছেন, রূপার মতোই ঝলমলে দামি একটি প্রশ্ন। অনলাইন শিক্ষাটাকে আমি খুবই ইতিবাচক ভাবে দেখছি, এবং যেদিন থেকে অনলাইন শিক্ষা এলো সেদিন থেকে আমি আমার মাকে খুব মনে করছি। তার কারণ হলো, আমার মা পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায় মায়ের বিয়ে হয়ে যায়। তো তারপরে আমি মায়ের স্বপ্ন, মা আমাকে স্কুলে পাঠিয়ে প্রতিদিন বাসায় এলে তার যে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা, সেটা তো আমাকে উনি দিয়ে সমৃদ্ধ করে স্কুলে পাঠাতেন। তারপর স্কুল থেকে এলে আমার মানে একদম অঙ্ক, বাংলা, ইংরেজি, টিফিন পিরিয়ড এবং আরেকটা পিরিয়ড কিভাবে শুরু হতো, মা আমার সমস্ত কিছু শুনতেন, এবং আমার মনে হতো যে মা আমার কাছ থেকে শিক্ষাটা নিচ্ছে। এবং আমার মার খুব ইচ্ছা ছিল যে আমার মা ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে তারপরে উনি এসএসসি পাস করবেন এবং বলতে পারবে যে সে এসএসসি পাস করেছে, তারপরে এইচএসসি, এরকম। যাই হোক, ওনার মানে সাংসারিক, এবং আমার মাও অনেক সমাজ সেবামূলক কাজ করতেন, হয়তো ওখান থেকে আমি কিছুটা হলেও পেয়েছি। তো এখন বলবো যে প্রত্যেকটা ধাক্কায় না
মানে আপনাকে হয়তো একটা ধাক্কা দিয়ে কেউ ফেলে দিয়েছে, আপনি হঠাৎ মুখ তুলে দেখবেন কি যে আপনার মাথার উপর দিয়ে একটা ইট উড়ে গেছে। ওই ধাক্কাটা যদি না খেতেন আপনি, ধাক্কা খেয়ে হয়তো হাঁটু ছিলেছে, কিন্তু ধাক্কাটা না খেলে আপনার মাথায় ইটটা লেগে রক্তপাত হতে পারতো, আপনার ব্রেনের তার ছিঁড়ে যেতে পারতো, অনেক বড় ক্ষতি হতে পারতো। তো তেমনি আমাদের এই যে দুর্যোগময় করোনা কাল, এটা আমাদেরকে মনে হয় যে আবার অনেক নতুন কিছু এনে দিয়েছে একদম ঘরের মধ্যে। তো যারা অনলাইনে শিক্ষা করছে, যেসব শিক্ষার্থীরা, তারা, আমার তো মনে হয় যে তারা পরম আনন্দে মায়ের সাথে, বাবার সাথে, সবার সাথে এই অনলাইন শিক্ষাটা করতে পারবে। আমার নিজেরও মনে হয় যে, কারণ যেহেতু আমি বিয়ের পরে পড়ালেখা করেছি, আমি অষ্টম শ্রেণীতে আমার বিয়ে হলো, দশম শ্রেণীতে আমার সন্তান হয়ে গেল, তারপরে সন্তানকে নিয়ে আমি এসএসসি, এইচএসসি, পিটিআই, আই পাস করেছি, বিএ পাস করেছি, বিএড করেছি, মাস্টার্স করেছি। এবং আমার একটা সবচেয়ে লোভের জায়গা ছিল, যেটা ডক্টর আসমা আপাকে দেখে, শুধু আমার না, আমার মেয়েরও, যে নামের সাথে একটা ডক্টর যুক্ত হবে। তো এসব মানুষকে আমার সামনে পেলে না, মনে হয় কি যে আমি জোরে শক্ত করে জড়িয়ে ধরি, ধরে আমি কিছু একটা ভিতরে আহরণ করি। তো সেই জায়গা থেকে আমি মনে করবো এই যে অনলাইন কার্যক্রম আমাকেও সমৃদ্ধ করেছে। না হলে আজকে এই যে লিপি, এই যে আসমা আপা, এই যে রূপা, এবং আমাদের রুমা, রুমা আপা, বলতে পারছি না, নাম ভুলে গেছি, এই মানুষগুলি হ্যাঁ কিন্তু হ্যাঁ, পেতাম রুমা না। রুমা ফেরদৌসী রুমা। রোমা এবং রূপা। তো আমরা যদি শুধু করোনা কেন এলো, ঘরে বন্দি হয়ে গেলাম, কোথাও যেতে পারি না, বাইরে খেতে পারি না, ঘুরতে পারি না, এই যে কি কি নাই, কি কি পাইনি, আবারও রবীন্দ্রনাথে ফিরে যেতে হয় যে আমার যা ছিল তা গেল চলে, যা নেই তার ঝোঁকে। আমরা কি নেই এটা যদি না ভেবে কি আছে এইভাবে যদি আমরা আসলে বাঁচতে থাকি, আমার তো মনে হয় একসময় অনেক সমৃদ্ধ হব আমরা। তো সেই জায়গা থেকে আমি মনে করি, অন্তত ব্যক্তিগত ভাবে, যে আমার যদি ঘরে স্কুল পড়ুয়া বাচ্চা থাকতো যারা অনলাইনে ক্লাস করছে, আমি মনে হয় চুরি করে হলেও আমি সেই ক্লাসটা করতাম, এবং আমার মনে হয় সমসাময়িক শিক্ষার সাথে আমি আরেকটু পরিচিত হতে পারতাম। এই যে আসমা আপা বলেছেন যে কিভাবে সন্তান এবং মায়ের মধ্যে বা পরিবারের অন্য সদস্যের মধ্যে একটা সেতু বন্ধ করা যায়, আজকে যারা এই অনলাইন আলোচনা শুনছে তারা কিন্তু সমৃদ্ধ হচ্ছে। এবং এই যে আমরা জাতীয় পুরস্কার প্রাপ্ত নায়ক নায়িকার সাথে ছবি তুলে অটোগ্রাফ নেই, আমার তো মনে হয় যে এরকম লিপির মতো যারা শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা হচ্ছেন তাদের অটোগ্রাফ নেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। আমার সাথে যেদিন দেখা হবে লিপির, সেদিন তো আমি লিপির অটোগ্রাফ নিব, এবং নিয়ে আমি সেটা রেখে দিব। এই যে রূপা, যিনি খাগড়াছড়ি থেকে হ্যাঁ সম্পৃক্ত আপা, হয়েছেন। খুব ভালো বলেছেন। আমি একটু সংযোগ করি, আমি যদি আপনাদের মতো গুণীজনদের এখন কাছে পেতাম, মনে হচ্ছে যে লিপি আপা যে এত বড় সাফল্য অর্জন করেছে তাকে হয়তো বা বুকে জড়িয়ে ধরলে একটু শান্তি পেতাম, এরকম যে আপনার মতো একজন গুণী শিল্পী যাকে এত কাছ থেকে দেখছি। তো এখানে আসলে ভালো লাগাটা আপা। এই যে ভালোবাসাটা, আমি পাঁচ দিগন্তের পাঁচজন মানুষ আমরা। আমি বগুড়া এসেছি একটা কাজে, এবং আমি এখন আমার দেবরের বাসায় আছি। আমি সেখানে করে বাচ্চারা আমাকে সেট করে দিল, এবং মোবাইলে চার্জ শেষ হয়ে যাচ্ছিল। আমি হয়তো বলতে পারতাম যে আমার কিন্তু চার্জ শেষ হলে আমি চলে যাব, আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু আমি কিন্তু এখন ওয়ার্ড্রোবের উপরে ফোন রেখে চার্জ লাগিয়ে দাঁড়িয়ে আছি। এখন দাঁড়িয়ে থেকে হলেও আমার মনে হচ্ছে যে আমার এই আজকের যে আমাদের এই সম্মেলনটা একসাথে শেষ পর্যন্ত থাকা উচিত। মানে ধন্যবাদ আঞ্জুমান আরা বকুল আপুকে। আপু, আমি খুব, আমি জানি না আমি কি বলবো, আমার এত ভালো লাগছে, আপনারা এত সুন্দর করে সাজিয়ে কথা বলেন। আপনারা কি জানতেন আমি যে এই ধরনের প্রশ্নগুলো করতাম? না, জানতাম না, কিন্তু দেখেন কেউ আপনারা জানতাম না। ইনস্ট্যান্টলি এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, এত সুন্দর করে বলছেন। আমরা আসলে অনেক অনুপ্রাণিত হই। এবং আমি রূপা, আচ্ছা রূপা, সেই আমি কি একটু সুদূর যোগ খাগড়াছড়িতে করতে রয়েছি। পারি? রূপা, আমি কি একটু যোগ করতে পারি? যোগ একটু, অবশ্যই এই অবশ্যই সঙ্গে আমি অবশ্যই, why একটু not? যোগ করি, আমি একটু যোগ করি। দেখেন, আমরা এই অনলাইনের কথা বলেছেন না, আমরা কিন্তু আমাদের মেয়েদের আগে একটা বদনাম ছিল, সেটা হচ্ছে মেয়েরা কেবল ঘর গৃহস্থলী করে, আর মেয়েরা শাড়ির গল্প করে, চুরির গল্প করে, গহনার গল্প করে। কিন্তু দেখেন, এই যে প্ল্যাটফর্মটাতে আমরা আছি, আমরা যারা এসছি, আমরা কিন্তু শাড়ি চুরির গল্প করছি না। আমরা কি করছি? আমরা সমাজ পরিবর্তনে
এই শিক্ষার্থীরা যারা একটা বিশাল ভূমিকা রাখবে, ভবিষ্যতের নাগরিক যারা, তাদের কি করে তারা এই সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে তারা ভবিষ্যতে ভালো করে অতিবাহিত করতে পারবে এবং সমৃদ্ধ নাগরিক হবে, সেই কথাগুলোই কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে বলছি, তাই না? এবং এখানে আমি একটা কথা গর্বের সঙ্গে প্রাউড ফিল করছি এই জন্য যে আমরা মেয়েরা কত সমৃদ্ধ হয়েছি, এবং এই সমৃদ্ধশালী হওয়ার জন্য যে কথাগুলো আমরা এখন বলতে পারছি, সেই মাধ্যমটাকে, সেজন্য আমি সেই মাধ্যমের মারুফকে, রূপুকে, রুমাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা আর পিছিয়ে নেই। আমি আজকে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট পড়িয়েছি এবং আমি বলেছি যে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট আসলেই হচ্ছে, না হলে আমরা মেয়েরা আগে কত পেছনে ছিলাম। এই যে আমার আজকের এই জায়গায় আসার পেছনে, আমি আজকে প্রফেসর ডক্টর উম্মে আসমা, এর পেছনে কিন্তু লম্বা ইতিহাস আছে, লম্বা কাহিনী আছে। তো আমরা সেই কাহিনীগুলো আমার মনে হয় যে এই মাধ্যমে আমরা আরো পরে আবার বলতে পারবো। তো আমি আপনাদের মতো সকল, এই যে আমি একটু শ্রদ্ধেয় জনাব ডক্টর উম্মে আসমা, আমি আপনাকে আরেকদিন স্পেশালি ইনভাইট করব আপনার এই গল্পগুলো শোনার জন্য। যারা হাজারো দেশের আমরা যারা রয়েছি এবং যারা এখন শিক্ষার্থী রয়েছে, তারা যেন আপনার কথা শুনে আরো উজ্জীবিত হয়, আপনার মতো পথে এগোতে পারে, সেজন্য আপনাকে স্পেশালি আমি ইনভাইট করছি। আরেকদিন আপনাকে আমন্ত্রণ জানাবো অবশ্যই আপা। সব গল্পগুলো আমরা থ্যাংক ইউ ভেরি মাচ। যখন আমন্ত্রণ জানাবেন তখন কিন্তু আমি আঞ্জুমানারা বকুলকে চাই, রুমাকে চাই, রূপুকে চাই, লিপিকে চাই সাথে। রুনা আপু, আমি একটু অ্যাড করি, ম্যাম আপনি একটু অ্যাড করি। আসলে জানি না, ওই হিন্দিতে বলে না ফিদা হয়ে যাচ্ছে সত্যি। এত ভালো লাগছে। তো আমি একটি কথা বলতে চেয়েছিলাম, সেটি হচ্ছে যে আমি শুধু খাগড়াছড়িতে থাকি। অনেকে খুব ধারণা করে যে খাগড়াছড়ি একটি জঙ্গল, এখানে কিভাবে মানুষ থাকে। তো হয়তো আপনাদের মধ্যে আমি তো খাগড়াছড়িতে অনেক বেরিয়েছি, এসেছেন। হ্যাঁ, এটাই বলছি যে আপনারা হয়তো অনেকে এসেছেন। এর মধ্যে আমার প্রিয় অভিনেত্রী, আমার প্রিয় বকুল আপু আছে, ম্যাম আপনি আছেন, লিপি আপু আছে। তো আমি আরেকবার বলতে চাই, যেহেতু আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একজন আরেকজনকে ভালোভাবে চিনলাম, আমি আশা করছি আপনারা সবাই খাগড়াছড়িতে আসবেন। আর এই যে অনলাইন, এই যে করোনাকালীন সময়ে আপনাদের সাথে আমাদের যে পরিচিতিটা হলো, এই পরিচিতির কারণে হলো আপনারা খাগড়াছড়ি আসলে একবার হলেও ভাববেন রূপার সাথে দেখা করবো, সেটা আমার বিশ্বাস। একদম একদম, আমি তো যাব অবশ্যই। আমাদের আরেকজন, আমি ট্যাগ করছি রূপা, আমাদের বকুল নামে আরেকজন আমাদের কমেন্ট করে যাচ্ছেন যারা, দিলরুবা ইয়াসমিন। আমি একটু পড়ছি কমেন্টস গুলো, কারণ চমৎকার কিছু কমেন্টস আমার খুব ভালো লেগেছে। দিলরুবা ইয়াসমিন আপা, অনুকরণীয় ব্যক্তি লিপি আপু, আসলে অ্যাপ্রিসিয়েট করছে যারা। হাসি আপা যিনি লিখেছেন যে আমরা আমাদের পরিবারে আরো লিপি আপু চাই। হ্যাঁ, সত্যি আমরা আরো লিপি আপুর জন্ম হোক, তার মতো অনুপ্রেরণা এগিয়ে যাবে। এখানে আরেকজন লিখেছেন হালিম সরকার, শুভকামনা নিরন্তর। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যারা এরকমের কমেন্টস করে আমাদেরকে আরো সমৃদ্ধ করছে। এখানে লিখেছে নুরুন নাহার বকুল আপা, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকাকে অভিনন্দন জানিয়েছে। ধন্যবাদ আপা, আমাদের সাথেই থাকুন। তারপরে রয়েছে ইলিয়াস হোসেন ফরাজি, শুভকামনা নিরন্তর লিপি আপা। অসংখ্য গুণগ্রাহী মানুষ যারা আজকে আমাদের প্রোগ্রামটি দেখছে, সকলকে আমার পক্ষ থেকে, আমি ফেরদৌসী রুমা, বরগুনা সদরে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করছি, দক্ষিণ খাজুতলা প্রাথমিক শিক্ষা পরিবারে আছি। খুব ক্ষুদ্র প্রয়াস, আমার এরকমের একটি অনুষ্ঠান করার সুযোগ হয়েছে, এর জন্য ভালো লাগছে। যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবাই আমার সাথেই থাকুন, এবং আমরা আরো শুনবো আমাদের শ্রেষ্ঠ যে খায়রুন নাহার লিপি আপা আছে, আমরা তার গল্পগুলো আরো একটু শুনবো। তো ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সাথে সকলেই থাকবেন। আর সবচেয়ে স্যালুট জানাচ্ছি আমাদের সঞ্চালক, আমি একটু আপনাকে থামিয়ে দিচ্ছি মাঝপথে। থামানোর কারণ হচ্ছে আজকে যারা আমাদের সঙ্গে লাইভে সংযুক্ত আছেন, আমার সকলের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা। বিশেষ করে অসংখ্য আমার সহযাত্রী আছেন সারা বাংলাদেশে, আলোর দিশারি। এই যে অনলাইন, এই যে প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের প্রাথমিক শিক্ষার যে অগ্রগামী যে যোদ্ধারা, আমরা যে আজকে একটি প্ল্যাটফর্মে সবাইকে চিনি,
সবাই সবাইকে জানি। এই যে একটি ভালো লাগার জায়গা, আমি সবাইকে স্যালুট জানাচ্ছি আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে, শিক্ষার আলো.com এর আজকের এই সমৃদ্ধ আয়োজন থেকে। পাশাপাশি নুরুন্নাহার বকুল আপা, এবং উনি কিন্তু শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে জাতীয় পদকপ্রাপ্ত একজন শিক্ষক। আপা অত্যন্ত গুণীজন ব্যক্তিত্ব। আপাকে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি স্যালুট জানাই। পাশাপাশি দিলরুবা ইয়াসমিন আপাকে দেখলাম, এরকম অসংখ্য আপা যারা সুবর্ণা আপা এবং লিপা, আমার আর একটু ভাইয়েরা অ্যাড না আছেন, আপনারা করলেই আমার নয়। সবাই আপনার একজন, সহযোদ্ধা। আপনাদের হ্যাঁ হ্যাঁ, আহ, আপা হ্যাঁ, আমাদের, লিপা লিপা হ্যাঁ আছেন, হ্যাঁ হ্যাঁ, আমাদের ও সাথে সংযুক্ত অত্যন্ত আছেন এবং কমেন্ট করে সহযাত্রী। যাচ্ছেন। সাবিনা আক্তার কলি, হ্যাঁ। তো আমি সবার প্রতি নিরন্তর শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে। সবাইকে আমার সালাম। ধন্যবাদ সঞ্চালক, আপনার মুখ থেকে কথা নেয়ার জন্য আমি আন্তরিকভাবে না না দুঃখিত। আপা, ঠিক আছে। আমরা আসলে যারা আমাদেরকে সবসময় ইন্সপায়ার করে যাচ্ছে দূর থেকে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলে আসলে আমাদের চরম অকৃতজ্ঞ হয়ে যায়। সেজন্য ধন্যবাদ জানাচ্ছি সুবর্ণা রায় লিপাকে, যিনি একটু আগে সঞ্চালনা সহ যিনি আমাদের আজকের গর্ব রয়েছেন সহকারী শ্রেষ্ঠ শিক্ষক 2019, যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন। তার শ্রেষ্ঠত্ব আসলে আমাদেরকে গর্বিত করে। তাকে যারা অভিনন্দন জানিয়েছেন আমাদের শিক্ষার.com থেকে, তাদেরকেও অভিবাদন জানাচ্ছি। এবং যারা কমেন্টস করেছেন, সোহাগ চৌধুরী, শাহনাজ মনি, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারাই হচ্ছেন আমাদের ইন্সপায়ারের একটি জায়গা। এবং সাবিনা আক্তার কলি, এইমাত্র দেখলাম যে শিবানী ভাদ্র, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। আমরা চলে যাচ্ছি আমাদের সেই যার কথা শোনার জন্য আসলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে যাচ্ছে, আরো কিছু শুনবে। প্রত্যেকটা আজকে যারা আলোচক রয়েছেন, আমাদের জনাব উম্মে আসমা অত্যন্ত জ্ঞানী এবং যে উচ্চ শিখরের একজন মানুষ। তার কথা যখনই শুনছি মনে হচ্ছে আরো কিছুক্ষণ যদি, আরো কিছু সময় যদি তার কথাগুলো শুনতে পেতাম, তবুও মনে হয় কথা শোনা শেষ হতো না। আমি নিজেকে ধন্য মনে করতাম, জ্ঞানের অর্জনের যে পরিসীমাটা আরো বৃদ্ধি করতে পারতাম। তারপরে বলবো আমাদের একজন চমৎকার অভিনেত্রী বকুল আপা, আঞ্জুমান আরা বকুল, তার কথা যতই শুনছি মুগ্ধ হচ্ছি। এতদিন শুধু তার অভিনয় দেখেছি, আজকে তার বাস্তব রূপটা দেখে আরো বেশি আসলে প্রাণ উজ্জীবিত হলাম, ভালো লাগলো। ধন্যবাদ আপা, আমাদের সাথেই থাকুন। আমি এবারে যাচ্ছি আমাদের সহকারী শ্রেষ্ঠ শিক্ষক জনাব খায়রুন নাহার লিপি ম্যাম। আমরা জানি যে ইতিহাস সাক্ষ্য দেয় বিভিন্ন সময়ে যারা বিভিন্ন মনীষী জ্ঞানী গুণী যারা রয়েছেন, তাদের যে সফল হয়েছেন, তার সফলতা রয়েছে, সফলতার পিছনে রয়েছে বিভিন্ন ব্যর্থতার ইতিহাস। যেমন আইনস্টাইন বলি আমরা, টমাস আলভা এডিসন, তারপরে হচ্ছে যারা আব্রাহাম লিঙ্কন, আমরা যাদের কথাই শুনি, যে টমাস আলভা এডিসন মাত্র 12 সপ্তাহ স্কুলে গিয়েছিলেন, তারপরেও কিন্তু সে একজন শ্রেষ্ঠ আবিষ্কারক। বিশ্বে জানে না তার আবিষ্কারের কথা, এরকম কিন্তু খুব কম মনে হয়েছে। তো এখন যেহেতু স্কুল বন্ধ, আমরা কিন্তু আমাদের শিশুরা স্কুলে যেতে পারছে না। তো সেরকম একটা সিচুয়েশন কিন্তু আমরাও ক্রিয়েট করেছি। সেখানে কিন্তু তার মা তাকে উৎসাহিত করার কারণে আজকে আমরা যারা শুনেছি সেই টমাস আলভা এডিসনের গল্পগুলো, যে তার শিক্ষক বলেছিলেন যে এরকম ছাত্র আসলে আমার দরকার নেই, সে লেখাপড়ায় এতটাই সে মানে খারাপ ছিল, যার কারণে তাকে স্কুল থেকে বের করে দিচ্ছিল। তো সেই সময়টায় তার মা কিন্তু সেই চিঠিটাকে গোপন করে, তার ভাষাটা চেঞ্জ করে, নিজের মতো করে উৎসাহিত করে বলেছিল যে তোমার স্যার আমাকে একটি চিঠি দিয়েছে, বলেছে যে তোমার মতো এত ভালো ছাত্র, যাকে আমাদের এত খারাপ স্কুলে পড়ানো যাবে না, তার জন্য প্রয়োজন একটি ভালো স্কুল, ভালো শিক্ষক। আমরা সেই গল্পটা আমি যতবার পড়েছি ততবার আসলে অনেক কিছু উপলব্ধি করেছি এবং আরো এগিয়ে যাচ্ছি। যে এরকম অনুপ্রেরণা যখন কোনো মা দিয়ে একজন সন্তানকে শ্রেষ্ঠ আবিষ্কারক বানাতে পারে, তো সেই জায়গাটায় আমি বলবো আজকে আমরা যারা সন্তানরা বাড়িতেই রয়েছে, তাদেরকে আমার মায়েদের প্রতি আহ্বান থাকবে যে এরকমের আসলে আপনার সন্তানকেও যদি আপনি অনুপ্রাণিত করতে পারেন, ইতিবাচকতার বীজ যদি বপন করতে পারেন, আপনার সন্তানও এরকমের একজন বিজ্ঞানী হতে পারে, একজন আবিষ্কারক হতে পারে, দেশ সেরা শিক্ষক হতে পারে। হ্যাঁ, আমরা যাকে দেখে অনুপ্রাণিত হচ্ছি। তো সেই সব অভিভাবকদের উদ্দেশ্যে আপা আপনি যদি কিছু বলতেন, টমাস আলভা এডিসন যেরকম, তার মা যেরকম তাকে আসলে
উৎসাহিত করে এতটা বড় পর্যায়ে নিয়ে এসেছিল, সেই সব অভিভাবকদের জন্য আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ রুমা। আমি ভীষণ সাধারণ একজন মানুষ, আমার অন্তর্দৃষ্টিটাও ভীষণ মানে আমি যদি বলি আমার অন্তর্দৃষ্টিটা অত্যন্ত সহজ এবং সরল পথে চলে। তো সেই জায়গাটা থেকে আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের যে অভিভাবক, তাদেরকে আমি একটি কথাই বলবো যে আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের থেকে আমরা দীর্ঘ সময় বিচ্ছিন্ন, কিন্তু এই কোমলমতি শিক্ষার্থীরা কিন্তু আজকে কি যে যার যার বাবা মায়ের কাছে রয়েছেন, কিন্তু আমার সন্তানরা কিন্তু ভালো নেই, কারণ তারা তার শিক্ষকদেরকে পাচ্ছেন না। আমাদের সন্তানরা কিন্তু কেউ ভালো নেই বাসায়, ঠিক আছে, তাদের পরম আশ্রয়ের কাছে থেকেও কিন্তু আমাদের কাছে ছুটে আসতে চাচ্ছেন বারবার বারবার, কারণ ওই সন্তানদের অভিভাবক কিন্তু আমি, আপনি, সবাই যারা আমরা শিক্ষকতা পেশায় রয়েছি। তো আমি আমার অভিভাবকদের কাছে একটি কথাই বলবো, আমার সন্তানদের প্রতি আমরা যত্নশীল হই। আমার সন্তান এতটাই কাদা মাটিতে, সে নরম মনের একটি মানুষ, তাকে আমরা একটি সুস্থ সুন্দর একটি পরিবেশ দেই, সুস্থ এবং নির্মল একটি ধারায় আমরা তাদেরকে বড় করি। আমরা পাঠ্যপুস্তক দিয়ে তাকে আমরা শিক্ষিত করার চিন্তা থেকে বের হয়ে আমরা তাকে একজন সঠিক মানুষ হওয়ার জন্য, আমরা তার সুচিন্তনকে বিকশিত করার জন্য আমরা আমাদের ভিতরের যতটুকুন ভালো বীজ বপন করেছি, সেই বীজটুকু আমি আমার সন্তানদের মাঝে বপন করি। তাকে একজন মূল্যবোধ তৈরিতে, তার নৈতিক চর্চা, তার নৈতিকতা বিকাশে অন্তত প্রতিটি দিন আমরা কিছু ভালো কাজের অভ্যাস করি, কিছু ভালো কাজ তাদেরকে আমরা ছুড়ে দেই। সেই কাজগুলো দিয়ে যেমন একজন মানুষকে পরোপকারী করে তোলা, একজন ঘরের মধ্যে আমার একজন যিনি হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে তার প্রতি আমার সন্তানরা যেন সহমর্মিতা থাকে, শ্রদ্ধাবোধ থাকে। পাশাপাশি একটি কথা বলবো, যে ঘরে বৃদ্ধ দাদা দাদি আছে, নানা নানি আছে, তাদের প্রতি যেন আমার সন্তানরা শ্রদ্ধাবোধ জাগ্রত হয়, তারা যেন একজন পরিপূর্ণ মানুষ হিসেবে আমাদের পরিবার থেকেই বেড়ে উঠতে পারে। আপনারা আপনাদের সন্তানদের প্রতি যত্নশীল হন। আপনাদের সন্তানদের প্রতি একটি একটি সন্তানকে আপনারা যদি যত্ন করে তৈরি করতে পারেন, আমাদের জাতি হবে সুসংগঠিত, সুগঠিত। সেই দিনের প্রতীক্ষায় থাকলাম, সেই মুহূর্তের প্রত্যাশায় থাকলাম। শুভকামনা সবার জন্য। ধন্যবাদ সঞ্চালক। ধন্যবাদ আপনাকেও, চমৎকার বলেছে আমাদের সহকারী শ্রেষ্ঠ শিক্ষক, জাতীয় পর্যায়ে জাতীয় পদকপ্রাপ্ত। আসলেই তার শ্রেষ্ঠত্বের যে আমরা গল্প শুনলাম, তার কথা দিয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ হয়। আসলে চমৎকার করে তিনি বলেছেন শিশুদের জন্য। আজকে যারা আমাদের লাইভ প্রোগ্রামটি দেখেছেন, আমরা আপার আদর্শে অনুপ্রাণিত হবে এবং তার কথাগুলোকে আমাদের বাস্তব জীবনে যাতে আমরা এটি ফলপ্রসূ করতে পারি, সেদিকে আমরা যাব। ধন্যবাদ কাজী রুনা ম্যামকে, যিনি স্যালুট জানিয়েছেন লিপি ম্যামকে। ধন্যবাদ আপনাকেও। আমাদের সাথেই থাকুন। তো এবারে আমি যাচ্ছি, আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব উম্মে আসমা। ধন্যবাদ। আসলে এরকম একজন চমৎকার মানুষকে আমরা পেয়ে সত্যি গর্বিত। সঞ্চালক আপনাকে আমি আরেকটু অনুরোধ করব, কাজী রুনা উনি একজন ভালো শিক্ষক, আলোকিত শিক্ষক। তিনি সুন্দর একটা কমেন্ট করেছেন, আপা আপনার প্রতি শ্রদ্ধা, কিন্তু আপার একটি না বলা নাকি একটি অভিমান রয়েছে। আমি আসলে আপা, আপনি আপনার সেই অভিমানটুকু আপনি মুছে ফেলুন। আপনার কিসের অভিমান, কিসের কষ্ট? আমার ফেসবুকে আপনি অ্যাড হন, আমার নাম্বার হচ্ছে, আপনার নম্বর নিয়ে আপনি আমার সাথে যোগাযোগ করেন, কারণ আমার সাথে সারা বাংলাদেশের কোনো শিক্ষকের কোনো অভিমান নেই, কষ্ট নেই, আছে শুধু ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। কাজী রুনা আপনি আমার ফেসবুকে অ্যাড হন। আমি বুঝছি যে আপার অভিমান কেন। আমার মাঝখানে অনেকগুলো ফেসবুক থেকে আমি অনেক যাদেরকে চিনি না তাদেরকে ব্লক করে দিচ্ছিলাম, আপার হচ্ছে সেই ব্লকের মধ্যে হয়তো তিনি পড়েছেন। আপা আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনার অভিমান আপনি ভুলে যান। ধন্যবাদ আপা।
ধন্যবাদ আপনাকেও। আসলে আপনার মতো গুণগ্রাহী একজন শিক্ষকের সাথে যুক্ত হতে পেরে আমরা যারা সাধারণ শিক্ষক রয়েছি আপনার পথ ধরে চলতে চাই, সেজন্য আসলে সবাই আপনার সাথে যুক্ত হতে চায়, আপনার কাছ থেকে শিখতে চাই, আপনার পথ ধরে চলতে চাই। তো শুধু এটুকুই বলবো আপা, থাকেন আমাদের সাথে যুক্ত থাকেন। আমি যাচ্ছি। ডক্টর উম্মে আসমা, ট্রেনিং স্পেশালিস্ট, নাইম। আপা আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপা আমাদের সাথে যুক্ত জি, হয়েছেন। শুনতে পাচ্ছি। আপা আপনার কাছে আমার প্রশ্ন। হ্যাঁ, ধন্যবাদ আপা। হ্যাঁ, তো আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে আমরা এই যে আপনাকে খায়রুন নাহার লিপি ম্যাম যে সহকারী শ্রেষ্ঠ শিক্ষক হয়েছে, আপনারা জানেন, আহ, আপনার সাথে যে যে কি ধরনের কাজ তার সাথে করেছেন, আপনি বলেছেন যে তার সাথে একটি কাজ করার আপনার অভিজ্ঞতা রয়েছে এবং সেখান থেকে আপনি তাকে ব্যক্তিগতভাবে চেনেন। তো সেই সব দিনের একসাথে কি ধরনের কাজ করেছেন এবং সে কাজের একটু শুনতে চাচ্ছিলাম, সেই গল্পটা আর কি। একসাথে পথ চলার কিছুটা সময় যে পার আচ্ছা। করেছেন, ইন্দোনেশিয়া সফর করেছেন আপনারা দুজন, আমি শুনেছি। যে যে ফোকাল পার্সন হিসেবে আপনি বাংলাদেশে রয়েছেন, সেখান থেকে আপনি গিয়েছিলেন তার সাথে ইন্দোনেশিয়া সফরে। তো একসাথে চলার পথ অনেকটা পাড়ি দিয়েছেন, সেখান থেকে যদি কিছু গল্প আমাদের শোনাতেন আপা। আসলে আচ্ছা, আমি লিপি, তুমি আছো, তো আমি কিন্তু শুধু ওর সাথে, লিপির সাথে যে আমি কাজ করেছি বা আমরা যে একসঙ্গে কাজ করেছি, আমি কিন্তু সেই গল্প দিয়ে শেষ করব না। আমি একটু ছোট্ট আর একটু মানে আমাদের সম্পর্কের যে ঢেউটা, যে সম্পর্কের একটা ঢেউ, যেটা আমাদেরকে এই সম্পর্কটাকে খুব মানে যে আমি বলবো যে যূথবদ্ধ করেছে। হ্যাঁ, আমাকে লিপির প্রতি, লিপিকে আমার প্রতি, এটা কিন্তু খুবই অ্যাক্সিডেন্টাল। মানে এটা চিন্তাও করা যাবে না। আমি ইন্দোনেশিয়া যাওয়ার পথ থেকে বলি, ইন্দোনেশিয়া যাওয়ার পথে আমি লিপিকে অনেক বকা দিচ্ছিলাম। লিপি মোবাইলে কথা বলছিল, আমি লিপিকে বকে বলছিলাম যে শুনেন, আপনি আপনার ব্যাগটা নিয়ে আগান, মোবাইলটা রাখেন। তখন আমি লিপিকে কিন্তু তখনও আমি চিনি না, অথচ লিপি এবং আমি কিন্তু পটুয়াখালীর মেয়ে, লিপিও পটুয়াখালীর, আমিও পটুয়াখালীর মেয়ে। তো আমরা প্লেনে উঠলাম, সবকিছু সেরে প্লেনে উঠলাম, লিপির ব্যাগ চলে গেল আমার কাছে, আমার ব্যাগ আসলো লিপির কাছে। মানে সবই অ্যাক্সিডেন্টালি ঘটছে। এবং আমরা যখন প্লেনের সিটে বসলাম, তখন দেখি এই মেয়েটি এসে, যাকে আমি একটু আগে বকা দিয়েছি, সে এসে আমার পাশে বসেছে। অর্থাৎ লিপি আর আমি ইন্দোনেশিয়ায় একসঙ্গে জার্নি করলাম, এবং আমরা তখন জানতে পারলাম ওর বাড়ি পটুয়াখালী, আমার বাড়ি পটুয়াখালী। এটা হচ্ছে মজার বিষয়। এবং আরেকটি লিপির এই ছোট্ট কথাটা আমি বলে দিব, না বলবো না, থাক, এটা গোপন থাক, এটা আমার মধ্যে থাক। লিপি আমাকে কিন্তু ইন্দোনেশিয়াতে আমরা যে কয়টা দিন আপা ছিলাম, বলেন, লিপি আপা আমাকে বলেন, অন্য আপা কোথাও বলেন। যেতে দেয়। বলবো বলবো হ্যাঁ বলেন, হ্যাঁ লিপি বলেন, আমাকে, লিপি একা বলেন। থাকতে খুবই ভয় পায়। ও একা রুমে থাকতে সাংঘাতিক ভয় পায়। তো ও আমার ব্যাগটাকে, আমি প্রথম দিনই যখন গেছি, ও আমার ব্যাগটা সব ওর রুমে নিয়ে গেছে। আমাকে আর ওই আমাকে সিঙ্গেল রুমে আর যেতেই দিল না। যে কয়টা দিন আমরা থাকলাম, আমাকে লিপির কাছে থাকতে হলো। যখনই আমি যেতে চাই, তখনই লিপি আমাকে বলতো, আপা তুমি যাবা না, তুমি গেলে কিন্তু আমি এই রুম থেকে সাথে সাথে ওই রুমে চলে যাব, আমি এই রুমে থাকবো না, আমি তোমার সাথে থাকবো। এইটা হচ্ছে, অর্থাৎ আমি জানি না, আমি আর বলতেও পারবো না লিপি কেন আমাকে এতটা ভালোবাসছে তখন থেকেই, এবং আমিও লিপিকে ভালোবাসছি, আমি জানি না। তবে আমি এখন আমাদের কাজের প্রসঙ্গে আসি। আমরা একটা ট্রেনিং করেছি, খুবই গুরুত্বপূর্ণ ট্রেনিংটা করেছি, 3 দিন আমরা টানা ট্রেনিং করেছি। এবং আমি এই মানে ট্রেনিং তো আমাদের একটা কাজ, তাই না? কাজের মধ্য দিয়ে আমি লিপির ভিতরে যেটা দেখেছি, সেটা হচ্ছে তার সিনসিয়ারিটি, আন্তরিকতা, একাগ্রতা, মানে কাজের প্রতি যে ডেডিকেশন,
এই বিষয়গুলো একটা ট্রেনিং চলাকালে তার যে একাগ্রতা, তার যে মনোযোগ, এই বিষয়গুলো আমি লক্ষ্য করেছি। এবং আমরা যখন ফিরে আসি এবং আমরা একসাথে ট্রেনিং করি, তখন কিন্তু আমার কাছে বিষয়গুলো আরো যে লিপি কেন এই সময়গুলো, অর্থাৎ আমরা দুপুরে এক ট্রেনিং করতে যেতাম, মানে রাইট টাইমে রাইট সময়ে। আমি কিন্তু আমার কথা বলছি না, আমি কিন্তু আজকে লিপির কথা বলছি, কারণ হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষিকা লিপি, সুতরাং তার কথা তো বলতেই হবে, তাই না? তো এই যে মানে আমরা যখন ট্রেনিং করাই, হ্যাঁ, আমরা সেশন গুলোতে যাই, সেই সময় তার যে রাইট টাইমে উপস্থিতি, ট্রেনিদের সঙ্গে তার সময় মানে দেয়া, এবং বিষয়টাকে থ্রো করা, তাদের সঙ্গে একাত্ম হওয়া এবং সম্পূর্ণ সময় নিবেদিত হওয়া, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে আমি লিপিকে আমার পাশে পেয়েছি। হ্যাঁ, আমি যেভাবে আমি লিপিকে চেয়েছি কাজ করার জন্য, আমি সেভাবে লিপিকে আমার পাশে পেয়েছি। তো আমরা এই এত বড় একটা কাজ করার পরে আমরা কিন্তু আমাদের সমস্ত শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা পরিবারের সচিব মন্ত্রীদেরকে নিয়ে আমরা একটা বিশাল প্রোগ্রাম করেছি। আমার লিপি তখন আমার পাশে ছিল না, কিন্তু ও আমাকে এই প্রোগ্রামটা করার জন্য সার্বিকভাবে আমাকে সহযোগিতা করেছে। আমাকে বলেছে যে আপা, এই যে তুমি একটা প্রোগ্রাম করছো, আমাদেরকে তুমি সবাইকে হাইলাইট করছো, আমি থাকতে পারছি না, কিন্তু আমি তোমার পাশে আছি, তোমার কি লাগবে, তোমার যা লাগবে সবকিছু দিয়ে হলেও আমি তোমার পাশে আছি। এই আমি জানি না, আমি আসলে এটাকে একটা আত্মিক সম্পর্ক বলবো লিপির সঙ্গে। আজকে আমি অনেক ব্যস্ত, অনেক, আমি আজকে সারাদিন সেশন নিয়েছি আমাদের লেকচারারদের সঙ্গে, যারা নতুন বিসিএস ক্যাডারে জয়েন করেছে, তাদের সাথে আমার আজকে সারাদিন ব্যাপী সেশন ছিল। লিপ তার মধ্যে আমাকে ফোন করে যখন এই প্রোগ্রামের কথা বলেছে, আমি কিন্তু না বলিনি, কারণ লিপি কিছু বললে আমি না বলতে পারি না, আমি সেই মানে সেটাতে আমি পার্টিসিপেশন আমার থাকে। তো আমি বলবো যে সেটা হচ্ছে ওরও কাজের প্রতি ডেডিকেশন আছে, শ্রম আছে, শ্রম দেওয়ার ইচ্ছা আছে, মেধা আছে, এবং আমিও সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। তো আমি করি যে এই অর্থাৎ কর্মক্ষেত্রে আমি স্বল্প, কর্মক্ষেত্র আমার স্বল্প হলেও কিন্তু একেবারে স্বল্প না। আমরা দীর্ঘ 1 মাস 2 মাস বাংলাদেশে ব্যাপী আমরা ট্রেনিং গুলো করেছি বা ট্রেনিং গুলো করিয়েছি। সুতরাং আমি বলবো যে লিপির যে মানে ডেডিকেশন, এটা আমি জানি না সে পরবর্তীতে সে শিক্ষকের কোন শিখরে গিয়ে সে আমি জানি না, ওই চূড়াটা হয়তো বা ধরবে, কিন্তু এটি তার অর্জন। হ্যাঁ, এটি তার অর্জন এবং তার প্রচেষ্টা, হ্যাঁ, তার আন্তরিকতা এবং শ্রমের ফসল। ওকে, ধন্যবাদ রুমা, ধন্যবাদ রূপু। হ্যাঁ, ধন্যবাদ আপা, আপনাকেও। ফ্যানটা বন্ধ করে দিন। অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার ভাবে বলেছেন। আসলে খায়রুন নাহার, হ্যাঁ হ্যাঁ, কিছু বলছেন রূপা আপু? কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো এ পর্যায়ে আমি শুনতে চাচ্ছি বকুল আপার কাছ থেকে আমাদের এই চমৎকার একটি আয়োজন শিক্ষারআলো.com এসে আপনার কেমন লাগলো? মাঝখানে যদিও আঞ্জুমানারা, বকুল আপা, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আপা, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমি যা বলছিলাম সেটা হলো, মাঝখানে আমি কিছু সময় বিচ্ছিন্ন ছিলাম। আমার মনে হলো যে আমি পোলাও খেয়েছি, মাংস খেয়েছি, কিন্তু শেষে দই মিষ্টিটা খেতে পারিনি। বলছি শিক্ষারআলো.com এসে আপনার অনুভূতি কেমন, সেটা যদি জানতে পারতাম আর কি। ওই তো অসাধারণ, হ্যাঁ অসাধারণ। এ কারণেই বলছি যে মাঝখানে যেহেতু আমি একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, তো দই মিষ্টি থেকে বঞ্চিত হয়েছি। আর প্রযুক্তির এই উন্নতিতে এসে আমি যেটা করতে পারবো যে আমি আবার এই প্রোগ্রামটি দেখতে পারবো।
তো সেক্ষেত্রে আমার আফসোস নেই। ভীষণ ভালো লাগলো, ভীষণ, মানে এটা তো সব অনুভূতি তো আসলে ভাষায় বলা যায় না। তো এই জন্য আমি আপনাদের সাথে, নতুন যারা আমাকে চিনলেন, আমি জানলাম আপনাদেরকে, তাদের প্রতি আমার ভালোবাসা অপার। আর ছোট বোন হলেও লিপিকে কৃতজ্ঞতা না জানিয়ে উপায় নেই, কারণ লিপি না হলে এই শিক্ষার আলো এই ঘরে আমার আসা হতো না, এই ঘরের মানুষগুলির সাথে আমার পরিচয় জানাশোনা হতো না। এখানেও আমার ওই রবীন্দ্রনাথের একটা লাইন মনে পড়ছে। আমার ওই কণ্ঠের অবস্থা খুব খারাপ, তারপরও বেসুরো হলেও আমার এক লাইন বলতে ইচ্ছা করছে। হ্যাঁ, আপা, আপনার কথা সবার একটু অ্যাড না করে পারছি না। যখন শুনলাম আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সাথে প্রোগ্রামটি করছেন, আমার পক্ষ থেকে আপা স্যালুট আপনাকে। শিক্ষারও.com এর অনেক থেকে ধন্যবাদ। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা, যে আসলে আপনার মতো একজন মানুষের এতটুকু পাওয়া আসলে আমাদের জন্য সৌভাগ্যের। না না ধন্যবাদ না, আপা। আমার নিজের আবার ভালো কোনো লাগলো, একটি আমারও অনুষ্ঠানে ভালো আপনাকে লাগলো। আমরা আমন্ত্রণ জানাবো। আসলে আপনাদের সাথে হ্যাঁ, আজকের অনুষ্ঠানে যুক্ত হয়ে আমার অশেষ ভালো লাগা, সেটা আসলে কিভাবে প্রকাশ করব বুঝতে পারছি না, এত গুণগ্রাহী যাদের সাথে যুক্ত হয়েছি। আবারও আমন্ত্রণ জানাবো এবং আপনাদের গল্প আমরা আরো একদিন শুনবো। আজকে শেষ হয়নি আপনাদের গল্প শোনা, এবং আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এই দেশের অনেক মানুষকে শেখানোর আছে, বোঝানোর আছে। আপনাদের এক একটি কথা আমাদের কাছে অনুপ্রেরণা, এক একটি কথা আমাদের পথ চলার পাথে হয়ে থাকবে। তো ধন্যবাদ আপা, আবারও কোনো একদিন দেখা হয়ে যাবে। আমাদের বরগুনায় নিমন্ত্রণ রইলো, অবশ্যই আসবেন বেড়াতে। ভালো থাকবেন। এবারে আপা আমি যাচ্ছি ডক্টর উম্মে আসমা ম্যাম, আপনাকে আপনার এই শিক্ষার.com এ এসে কেমন লাগলো, আপনার অনুভূতিটুকু আমরা রুমা, একটু শুনতে চাচ্ছিলাম। সঞ্চালক রুমা হ্যাঁ, বকুলাপা গান শোনাবে, আমাদের বকুলাপা গান শোনাবে 2 লাইন। আগে বকুলাপার অবশ্যই গান অবশ্যই শুনবো। আপা, আমরা শুনবো। আপা আপনার আচ্ছা, বকুলাপার গান তাহলে শুনুন, আমরা বকুল আপার গানটা আগে বকুলাপার গান শুনবো, শুনুন। না ডক্টর উম্মে আসমা ম্যামের কথা শুনবো, হ্যাঁ হ্যাঁ, কোনটা শুনবো? বকুলাপার গান, বকুলাপার গান, আচ্ছা বকুল আপা, আপনার বকুলাপার গানটা গান শুনি। আমরা শুনবো এতক্ষণ আগে। শুধু কথা বলছিলাম, আমাদের দর্শকদেরও ভালো লাগবে আপনার মতো একজন গুণগ্রাহী মানুষের গান শুনতে পারলে। এটা একদম ভালো লাগার বহিঃপ্রকাশ। এখানে সুর নাও থাকতে পারে, হ্যাঁ, কিন্তু ভালোবাসা থাকে। সবার পানে যেখানে ভালোবাসারো, সেইখানে প্রেম লাগিবে আমারো। গোপনে প্রেম লইনা ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে, সবার তুমি আনন্দ ধন, এ প্রিয় সেথায় আমার বিশ্ব সাথে যোগে যে তাই বিহারো, সেইখানে যোগ সবার সাথে আমারও। এই কথাটা বলার ছিল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, হৃদয়ের গহীন স্থান থেকে অসংখ্য ধন্যবাদ আপা। অশেষ কৃতজ্ঞতা চমৎকার একটি গান শোনানোর জন্য, খুব ভালো লাগলো। আবারও আমাদের সাথে যুক্ত থাকবেন। এবারে আমি যাচ্ছি ডক্টর উম্মে আসমা, জনাব শ্রদ্ধেয় ম্যামের কাছে। ম্যাম, আসলে এরকম একটি অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আপনার কেমন লাগছে, এবং এক কথায় এই সময়ে আমাদের যে সহকারী শ্রেষ্ঠ শিক্ষক, যাকে আমরা এখন বাংলাদেশের আইডল আইকন, আসলে তার উদ্দেশ্যে কিছু বলবেন, এবং আমরা যারা রয়েছি তার ছোট বোন হিসেবে আমাদের উদ্দেশ্যে দুইটি কথা আপনার মতো আসলে গুণী মানুষদের কাছ থেকে অনুপ্রেরণামূলক দুইটি কথা শুনতে চাচ্ছিলাম। আর সেই সাথে সাথে আপনার এই শিক্ষার.com-এ এসে কেমন লাগলো সেই অনুভূতিটুকু যদি ব্যক্ত করতেন তাহলে খুব ভালো লাগতো। ম্যাম, আপনি ইসের আনমিউট। ঠিক আছে, ঠিক আছে, এবার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে ম্যাম। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি
থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাকে এই কথাটি না জিজ্ঞেস করলে আমি হয়তো আমার মনের কথাটা বলতে পারতাম না, না বলেই আজকে চলে যেতাম এবং খালি বলতাম যে এই কথাটা তো বলে আসলাম না। আমারও আসলে কৃতজ্ঞতা যে আমি অসাধারণ, আপনার খুব মনের কথাটা মানে বুঝতে পেরেছি। চমৎকার একটি। হ্যাঁ, কিন্তু আপনারা আমাদেরকে অতি বেশি গুণী মানুষ বলেন না, আমরা আমরা আসলে অত গুণী কেউ না। আমরা মানে এটা খুব বেশি বলেন না, কারণ হচ্ছে যে কত আর গুণ আমাদের ভেতরে আছে বলেন। আমরা অর্জন করেছি, শিখেছি সমাজ থেকে, পরিবার থেকে, এবং আমি মনে করি যে আমরা যতটা বিনয়ী থাকতে পারবো, যতটা মানুষকে ভালোবাসতে পারবো, যতটা মানুষকে সম্মান দিতে পারবো, ততটাই হচ্ছে আমরা আমাদের মানে প্রাণের জায়গাগুলোকে স্পর্শ করতে পারবো। তো আপনাদের এত চমৎকার একটা আয়োজন, মানে আমি মুগ্ধ হয়েছি। আমার এই মুগ্ধতার কোনো শেষ নেই। যেমন ভালো লেগেছে মারুফ প্রথমে যে উপস্থাপনা করে একদম এক ঝলক দেখা দিয়ে চলে গেলেন, আমরা আপনাকে মিস করেছি, এবং রূপা দুইজন যে সুন্দর সঞ্চালনা করলেন, চমৎকার, মানে আমি আসলে ভাষায় বর্ণনা করতে পারছি না। আর এই যে লিপির অনেক কথা শুনলাম, স্বপ্ন মানুষকে ধারণ করতে হয় এবং স্বপ্ন ধারণ করলেই কিন্তু সে স্বপ্নের শেষ চূড়ায় যেতে পারে, তাই না? আরজুমারা বকুল ম্যাডামের কাছ থেকে আমরা এই যে মানবিকতার কথা, নৈতিকতার কথা, এইগুলো আমরা যে শুনতে পারলাম, আসলে কি আমরা সারাদিন আমরা কাজ করি, এত ভালো কথা আমরা কি শুনতে পারি সব সময়, বা আমাদের শোনার মতো ভাগ্য হয়? আপনাদের এই প্ল্যাটফর্মে এসে, শিক্ষার আলো প্ল্যাটফর্মে এসে আমরা কিন্তু শিক্ষার আলো ছড়ানোর জন্য এক একটি মানুষের মুখ থেকে এত সুন্দর সুন্দর মানে বক্তব্য আমরা পেয়েছি। আমার খুব ভালো লেগেছে, অসাধারণ লেগেছে, আমার মনের মধ্যে গেঁথে থাকবে এই বিষয়টি। এবং লিপি সম্পর্কে ধন্যবাদ আমাকে আপা, আসলে একটি কথা না বললেই নয়। বলেন। হ্যাঁ, যখন আসলে আপনার নামটি দেখলাম আজকের অতিথি হিসেবে, এরকম একটি প্ল্যাটফর্মে, আসলে এত বড় একটা প্ল্যাটফর্মে এরকমের সঞ্চালনা, হ্যাঁ দুই একটি করেছি, আমাদের সহকারী শিক্ষক ছিল যারা, তারা তো আমাদের নিজস্ব। তো যখন আপনার নামটা দেখলাম তখন খুব ভয় পেয়েছিলাম, আর এখন এতটা ভালো লাগছে আমার হৃদয় থেকে যে আপনার মতো একজন গুণী মানুষের সংস্পর্শে আসতে পেরে এরকম একটি অনুষ্ঠানের সঞ্চালনা করতে পেরেছি। আসলে এটা খুব ভালো লাগছে, এবং ভালো লাগাটা এখানে অসাধারণ একজন মানুষের সাথে আজকে আমরা সংযুক্ত হলাম, এবং তার কিছু জ্ঞান গর্বের কথা আমরা শুনলাম, যা আমাদের জাতির জন্য, আমাদের দেশের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাথে হয়ে থাকবে। তো আপা ভালো থাকবেন। সরি, আপাই বলে ফেললাম ম্যাম রেখে। তো আর একটু ভালো লাগলো যে আপনি আমার পাশের জেলা পটুয়াখালীর মেয়ে, আমি বরগুনার মেয়ে, বরগুনার বউ। তো দাওয়াত রইল আপা, আসবেন অবশ্যই বেড়াতে। তো ভালো থাকবেন। আপনারাও সবাই ভালো আমরা যাচ্ছি থাকবেন, খায়রুন্নাহার মারুফ লিপি ভালো থাকবেন। ম্যামের কাছে। হ্যাঁ অবশ্যই। স্যারকে কিছু বলবেন মারুফ স্যার? আমাদের ম্যামের উদ্দেশ্যে কিছু বলেন, তারপরে আমরা খায়রুন্নাহার লিপি ম্যামের কাছে যাচ্ছি। আপনি আমাদের যে অতিথি আজকে রয়েছে ডক্টর উম্মে আসমা, আপনাকে কিছু বলছে, আপনি তার উদ্দেশ্যে কিছু বলেন, আজকের অতিথি। লিপি আপার কাছ থেকে কথা শুনেন, তারপর আমি যুক্ত হচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এম এ মারুফ সোহেল সাহেব, নির্বাহী সম্পাদক শিক্ষারালো.com, যার আসলে পরিকল্পনা, যার জন্যই আজকে আমরা এই অনুষ্ঠানে আপনাদের মতো গুণী মানুষদের সাথে আসলে একই প্ল্যাটফর্মে একটি স্থান পেয়েছি, এবং যার মাধ্যমে দেশের অনেক মানুষ, আমি মনে করছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার আলো যারা ছড়াচ্ছেন, যারা শিক্ষা নিয়ে কাজ করছেন, তাদের এরকম চমৎকার আয়োজনের জন্য সারা দেশের মানুষ যারা আজকে অনুষ্ঠানটি দেখছে তারা কিছু শিখছে, এবং আমরা সাথে সাথে অনেক কিছু শিখতেছি। এটা আমাদের জন্য পরম পাওয়া। ধন্যবাদ এম এ মারুফ সোহেল, নির্বাহী সম্পাদক শিক্ষারালো.com। ধন্যবাদ। আমরা এবারে যাচ্ছি আমাদের আজকের যে অতিথি রয়েছে, আলোচক, সহকারী শ্রেষ্ঠ শিক্ষক জনাব খায়রুন্নাহার লিপি ম্যাম। আপা আপনার কাছে প্রশ্ন ছিল যে আমরা আসলে স্বপ্ন সেটাকে বলি যেটা আমরা
জেগে থেকে দেখে থাকি, আর যেটা ঘুমিয়ে দেখি সেটা আসলে মূলত স্বপ্ন নয়। সেই স্বপ্ন দেখতে দেখতে যখন আমরা দিনের আলোয় স্বপ্নগুলো দেখি, আর সেটাকে কিন্তু আমরা বাস্তবে রূপ দিতে পারি। তো এরকম একটি স্বপ্ন হয়তো আপনার জায়গা থেকে এরকম অনেকেই দেখেছিল। অনেকে কিন্তু শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে আমরা জানি যে একজনই হবে শ্রেষ্ঠ। তো বিভিন্ন বিভাগ থেকে শ্রেষ্ঠ হয়ে জাতীয় পর্যায়ে যারা আপনার সাথে প্রতিযোগিতায় ছিলেন, আসলে তারা অনেকে সফল হতে পারেনি, ইনশাল্লাহ আগামীতে সফল হবে সেই কামনা করছি। তো সেই দিক থেকে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আর কি। আমরা পজিটিভ থিঙ্কিং থেকে অবশ্যই বলবো, যার যার জায়গা থেকে সে ধন্যবাদ। শ্রেষ্ঠ ছিল তারপরও। ধন্যবাদ। ধন্যবাদ সঞ্চালক রুমা। আসলে এই জায়গাটিতে, এই প্ল্যাটফর্মটিতে আমি আজকে 2017 থেকে 2019 3টি বছর আমি এই জায়গাটিতে একনিষ্ঠভাবে আমি আমার সাহস মনোবল নিয়ে লেগেছিলাম, এবং সেখানে কিন্তু আমার সমস্ত সহকর্মী, আমার প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছেন এবং আমার শুভানুদ্দায়ী যারা রয়েছেন, তারা আমার পাশে থেকে আমাকে সাহস এবং শক্তি জুগিয়েছেন। তো আমি আমার এবছর যারা আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এসেছিলেন, তারা কিন্তু আমার কেউ প্রতিদ্বন্দ্বী না রুমা, আপনি ভুল বলেছেন। কারণ হচ্ছে তারা সবাই আমার পাশে ছিলেন। তারা অসংখ্য, তাদের মধ্যে 4-5 জন আমার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছেন, এবং আপনার এই লাইভে কিন্তু তারা সমানে কমেন্টস করে যাচ্ছেন। কানিজ ফাতেমা, ফারহানা জামান, রওশন শরীফ, তানি, এরা কিন্তু আমার সহযোদ্ধা, কিন্তু এরা কিন্তু আমার বন্ধু। আর ইতিবাচক যে কথাটি আপনি বলেছেন, আমি সবসময় ইতিবাচকতাকে ধারণ করি, ইতিবাচকতা লালন করি। কারণ হচ্ছে আমি কখনোই আমার সাথে বৈরী ভাবাপন্ন মানুষকেও আমি কখনো শত্রু ভাবতে শিখিনি, কারণ আমার বেড়ে ওঠার বলয়টি এরকম। আমি আমার পরিবার থেকে শিখেছি কিভাবে মানুষকে সহজাত প্রবৃত্তিতে মানুষকে লালন করা যায়। তো আমি আমার যারা আজকের এই প্ল্যাটফর্মটিতে আসতে পারেননি, আমার সমস্ত সহযোদ্ধার প্রতি একটি কথা বলবো, একাগ্রতা এবং নিষ্ঠা নিয়ে আপনারা লেগে থাকুন। আপনারা অবশ্যই এই সাফল্যের স্বর্ণশিখরে একদিন চলে আসবেন, কারণ 2017 এবং 2018-তে আমি একমাত্র সহকারী শিক্ষক, প্রধান শিক্ষকদের সাথে যুদ্ধ করেছি। আমি বিফল হয়েছি, আমি কখনো ভেঙে পড়েছি, আবার অবিচলও থেকেছি। সেই অবিচলের ধারার একটি পর্যায়ে কিন্তু এসে আমাকে সফলতা আমাকে ধরা দিয়েছে। তো এভাবে অবশ্যই সবাই একাগ্রতার সাথে লেগে থাকুন। অবশ্যই আপনাদের কর্মের ফল, আপনাদের সততার মূল্য আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তা আমি সবসময় বলি, অন্তত হৃদয়কে প্রশস্ত করুন, আপনাদের ইতিবাচকতা ছড়িয়ে দিন, অবশ্যই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছে যাবেন। তো এখানে আরেকটি কথা আমি বলবো, আঞ্জুমানারা বকুলাপুর কথা। আমি কিন্তু আঞ্জুমানারা বকুলাপুকে পেয়েছি লায়ন্সে, সমাজসেবামূলক ইন্টারন্যাশনাল একটি সংস্থা, আপনারা সবাই জানেন লায়ন্স। তো বকুলাপা আমাকে প্রায়ই বলে যে লিপি, আসো আমরা কাজ করি। তা আমি কিন্তু এই স্বপ্নটা পালন করছি। আমি প্রফেসর উম্মে আসমা আপুকেও বলেছি যে আপু, বকুল আপু কিন্তু চাচ্ছে ছিন্নমূল বাচ্চাদের নিয়ে কাজ করতে, এবং আমাদের কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু প্রফেসর উম্মে আসমা, বকুল আপু, আমি পাশাপাশি সবাই আমরা একটি প্ল্যাটফর্মে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। আমাদের চিন্তার জায়গাটা, আমরা সবাই ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আসি, কিন্তু আমাদের চিন্তার জায়গাটি কিন্তু একটি জায়গায় সন্নিবেশন। আমরা একটি জায়গায় আমাদের মননে যথেষ্ট যথেষ্ট সাদৃশ্য রয়েছে, যে সাদৃশ্যের জায়গাটিতে প্রফেসর ডক্টর উম্মে আসমা বাংলাদেশের একজন বিসিএস ক্যাডারদের কাছে অত্যন্ত, আমি দেখেছি অসংখ্য বিসিএস ক্যাডার তার নামে গেলে তারা বড় বড় জায়গায় আসেন, কিন্তু উম্মে আসমার পায়ের উপরে গিয়ে অবনত হয় শ্রদ্ধায়। এটি কিন্তু আমরা কি মানে যারা অবনত হচ্ছে তারা কিন্তু প্রফেসর উম্মে আসমার চেয়েও প্রফেশনালি অনেক বড় বড় জায়গায় আসেন, কিন্তু তার কাছে যে অবনত হচ্ছে এটি কিন্তু তার শিক্ষা। এই শিক্ষাটার ফলেই কিন্তু একজন শিক্ষককে মর্যাদা দিতে পারছে। তেমনি আঞ্জুমানারা বকুল বাংলাদেশের একজন খ্যাতনামা অভিনেত্রী,
যাকে টিভি খুললে প্রতিটি চ্যানেলে প্রতিদিন অন্তত 8-10টি নাটক কিংবা সিনেমার মধ্যে তাকে সচরাচর দেখা যাচ্ছে, কিন্তু তিনি কিন্তু তার রুট কিন্তু ছিন্নমূল বাচ্চাদের নিয়ে। তার মানে কোথায় আছি আমরা? আমাদের জায়গা কিন্তু একটি জায়গায় কিন্তু আমাদের সন্নিবেশন। এই যে একটি উদারতার জায়গা থেকে আমি কিন্তু সবসময় এই মানুষদেরকে শ্রদ্ধায় ধারণ করি, আজীবন আমার আমৃত্যু আমি এদেরকে ধারণ করে যাব ইতিবাচকতায় এবং আমার শ্রদ্ধায়, কারণ তারা এতটাই শ্রদ্ধাভাজন। আমি এজন্যই বলবো যে আমরা যে যার যার জায়গায় আমরা যেভাবে যে অবস্থানে আছি, আমরা যেন প্রতিটি মানুষের প্রতি শ্রদ্ধাশীল হই এবং প্রতিটি কর্মের প্রতি যেন আমরা শ্রদ্ধা প্রদর্শন করি। অন্তত এই মানসিকতাটুকু যদি আমরা ধারণ করতে পারি, আমাদের সকল হিংসা বিদ্বেষকে যদি ভুলে আমরা যদি সকলকে বুকে আলিঙ্গন করতে পারি, তাহলেই কিন্তু সাফল্য আমাদের ধরা দিবে। এই জীবনাদর্শটা আমি ধারণ করি এবং সে পথেই আমি হাঁটছি। আর এটি আমার জীবনের অনেক বড় একটি জায়গা, যে আমি এই যে মানুষকে ভালোবাসার মতো, মানুষকে শ্রদ্ধা করার মতো যে একটি বিষয় আমি ধারণ করতে পারছি, এখানেই আমার পরম তৃপ্তি। আর রুমা, আপনাকে আরেকটি কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষায় সারা বাংলাদেশে কিন্তু অসংখ্য এই যে করোনা সংকটময় মুহূর্তে আমরা দেখেছি যে প্রতিভার বিকাশ। আজকে আমরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের সমস্ত মানুষগুলো আমরা একটি জায়গায়। এই যে আমরা সবাই সবাইকে চিনছি, আমরা সবার ভালো কাজগুলোকে অন্তত সাধুবাদ জানাই, আমরা ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ বলি। এই যে ভালোকে ভালো বলার মানসিকতাটা আমরা পোষণ করতে পারলেই আমরা আমাদের জীবনের সফলতার দ্বার আমাদের জন্য উন্মোচন হবে। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ আপা, চমৎকার করে আসলে অনেক সুন্দরভাবে বলেছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শিক্ষার-আলো.com থেকে। আপা, আসলে আপনার মতো উদার মন হলেই আসলে এই জায়গাটায় আসা যায়, সেটি আপনি আপনার কথায় প্রমাণ করেছেন এবং দেখেছেন যে অসংখ্য গুণগ্রাহী শিক্ষক যারা কন্টিনিউয়াসলি কমেন্টস করে যাচ্ছেন এবং আপনাকে সাধুবাদ জানাচ্ছে, তো সেই জায়গাটা আপনার প্রাপ্তি ছিল। আমি মনে করছি আপনার পথ ধরে হাঁটতে চাই, আমরা আপনার দেখানো পথে চলতে চাই। তো 1 মিনিটে আপা আপনি সংক্ষেপে যদি শিক্ষার-আলো.com এ এসে আপনার কেমন লাগলো, আপনার অনুভূতিটুকু যদি ব্যক্ত করতেন, তাহলে আমাদেরও ভালো লাগতো। অসংখ্য ধন্যবাদ শিক্ষার-আলো.com এর নির্বাহী পরিচালক যিনি মারুফ স্যার। তিনি আমাকে আজকের এত সুন্দর একটি প্ল্যাটফর্মে যে আমাকে এই যে গুণীজনদের মাঝে যে সন্নিবেশন করেছেন, আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি একটি কথাই বলবো, আজকের এই স্বীকৃতিতে আপনারা যে সারা বাংলাদেশ থেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আপনারা যে আমার পাশে থেকে সকল ধরনের সহযোগিতার হাত প্রসারিত করেছেন, আমি এজন্য শিক্ষার-আলো.com এর যারা সংযুক্ত আছেন এবং যারা এই শিক্ষার-আলো.com এর মতো এত সমৃদ্ধ একটি প্ল্যাটফর্মে যারা সকল ধরনের কাজ করে যাচ্ছেন, আপনাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা পোষণ করছি। কারণ আপনারা এভাবেই আমাদেরকে উজ্জীবিত করে যাবেন এবং সারা বাংলাদেশে প্রতিভাধর শিক্ষকদেরকে আপনারা এভাবে জাতির কাছে নিয়ে আসবেন। শিক্ষার-আলো.com এর প্রতি আমার এটি একটি নিবেদন থাকবে, আপনারা আপনাদের এই কর্মযজ্ঞের মাধ্যমে আমাদের প্রাথমিক শিক্ষাকে জাতির কাছে আপনারা উপস্থাপন করুন, আমাদের প্রাথমিক শিক্ষাকে আলোকিত করুন। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষার-আলো.com থেকে ছড়িয়ে যাক বিভিন্ন ধরনের উদ্ভাবনী কৌশল। আপনাদের প্রতি আমার আবারও অবনত চিত্তে কৃতজ্ঞতা। শিক্ষার-আলো.com পরিবারের সকল আয়োজক বৃন্দের প্রতি ভীষণ ভীষণ ভালো লাগা, সুন্দর একটি অনুভূতির জায়গা আজকে আপনারা আমাকে উপহার দিলেন এবং আজীবনের জন্য কৃতজ্ঞতায় আমাকে অবনত করে রাখলেন আপনাদের কাছে। ধন্যবাদ শিক্ষার-আলো.com পরিবার। শুভরাত্রি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শিক্ষার-আলো.com থেকে আপনার প্রতিও। এবং আজকে যারা যুক্ত ছিলেন,
জনাব ডক্টর উম্মে আসমা এবং অতিথি আরেকজন আঞ্জুমান আরা বকুল। এত গুণী একজন অভিনেত্রী। আমরা দেখেছি যে প্রায় 2 ঘন্টা ধরে আজকে আমাদের অনুষ্ঠানটি চলেছে। এই অনুষ্ঠানটি আসলে মনে হচ্ছে যে আমরা যদি সারা রাতও কথা বলি আমাদের গল্প শেষ হবে না। আমাদের এত সুন্দর কিছু মানুষের যাদের উদ্দীপনা এবং কথাগুলো মনে হচ্ছে যে আরো কিছু সময় ধরে শুনে যাই। আসলে আমাদের রাত অনেক হয়ে গেছে, আমরা শেষ করতে চাচ্ছি। তো তার আগে আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এত গুণীজনদের সাথে এরকম একটি অনুষ্ঠান সঞ্চালনা করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। এবং যারা দর্শক যুক্ত ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শিক্ষার আলোর সাথেই থাকবেন এবং শিক্ষার আলো .com এর সাথে যুক্ত থাকবেন। শিক্ষার আলো যাতে শিক্ষার এই যে আলো সারা দেশে ছড়িয়ে যেতে পারে সকল গুণী শিক্ষকদের মধ্য দিয়ে। আমি মনে করি যে একজন মানুষের সুন্দর একটি কথা, সুন্দর একটি উক্তি একজন অন্য অপর আরেকজন মানুষের সারা জীবনের চলার পথের পাথে হতে পারে, একটি জীবনের চলার পথকে পরিবর্তন করে দিতে পারে, পরিবর্তন করতে পারে একটি সমাজ, পরিবর্তন করে দিতে পারে একটি দেশকে। তো সেরকমের ভালো লাগা থেকেই আজকের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আপনাদের আবারও কোনো একদিন আমন্ত্রণ জানাবো। তো আপনারা সকলে ভালো থাকবেন। আরেকটু কথা শুনতে যাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন শিক্ষার আলো .com এর নির্বাহী সম্পাদক জনাব এম এ মারুফ সোহেল। আজকের গুণগ্রাহী কিছু অতিথি শিল্পী আমাদের সাথে যুক্ত আছেন, আপনি তাদের সম্পর্কে কিছু যদি বলতেন। জি ধন্যবাদ ফেরদৌসী আক্তার রুমা আপা আমাকে শেষ মুহূর্তে একটু সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি পুরোটা সময় জুড়েই শুনছিলাম আপনাদের প্রাণবন্ত আলোচনা। যেহেতু আমি নিজেও একজন শিক্ষক, তো আমি আর বাইরে থাকতে পারলাম না যে এই সমস্ত গুণী এই ব্যক্তিদের মানে আলোচনা যদি সাথে থেকে 1 মিনিটও শুনি তা আমার ভালো লাগবে। সেই ভালো লাগা থেকে আসলে আমি যুক্ত হয়েছি। তো ধন্যবাদ খায়রুন্নাহ লিপি আপা, আপনি আরো এগিয়ে যাবেন এবং আপনার কাছে আমার শিক্ষক হিসেবে এই প্রত্যাশাই থাকবে যে আপনার যে সমস্ত সহকারী শিক্ষকবৃন্দ এখনো আপনার থেকে অনেক পিছিয়ে আছে তাদেরকে নানা রকম সহযোগিতা করবেন, নানা রকম প্রেরণা দিবেন এবং যে যে ক্ষেত্রে শিক্ষকরা এখনো আমাদের ঘাটতি আছে যে যে সমস্ত প্রেক্ষাপটে সেই সমস্ত দিকটা আপনি ফুটিয়ে তুলবেন তাদেরকে এবং তাদের মনোবল যাতে না হারায় কিংবা কখনো আপনারা নিজেদের ভিতরে প্রতিদ্বন্দ্বী মনোভাবটা না এনে সহকর্মী সুলভ আচরণ করবেন সেই প্রত্যাশা সবসময় রাখি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি নাট্য ব্যক্তিত্ব এবং সঙ্গীত শিল্পী জনাব আঞ্জুমান আরা বকুল আপাকে। আপার নাটক আমি আসলে অনেক দিন থেকেই দেখছি, ছোটবেলা থেকেই দেখি বলা যায়, যখন আর কি টিভি দেখার সুযোগ হয়েছে। তো খুবই ভালো লাগে আজকে এরকম মহান ব্যক্তিত্বকে আমরা পাশে পেয়েছি, কথা বলার সুযোগ পাচ্ছি। সেজন্য শিক্ষার আলো পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বকুল আপার প্রতি। সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি প্রফেসর ডক্টর উম্মে সালমা আপার প্রতি। আপা আছেন শিক্ষাক্ষেত্রে অত্যন্ত উচ্চতর পর্যায়ে। আপা সবসময় শিক্ষকদের কথা ভাবেন, শিক্ষার্থীদের কথা ভাবেন, দেশের শিক্ষা নিয়ে ভাবেন, এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি সবসময় তার চিন্তার মাধ্যমে আমাদের শিক্ষকদেরকে এগিয়ে নেবেন সেই প্রত্যাশা সবসময় রাখি। ধন্যবাদ আপনাদের আবারও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সুন্দর ও নিরাপদ হোক আপনাদের জীবন, এই কামনায় বিদায়। আবারও দেখা হবে কোনো একদিন কোনো এক সময় শিক্ষার আলোর পর্দায়। জি রুমা। ধন্যবাদ জনাব এম এ মারুফ সোহেল নির্বাহী সম্পাদক। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি। এরকম গুণগ্রাহী মানুষদের এক ঝলক কাছে থেকে দেখার জন্য তিনি হয়তো ঢুকেছিলেন। ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা যুক্ত ছিলেন আমাদের এই অনুষ্ঠানে সরাসরি যারা যুক্ত ছিলেন, আজকের অনেক অতিথিবৃন্দ এবং যারা বাইরে থেকে আমাদের লাইভ ক্লাসগুলো আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছিলেন আমাদের স্টুডিওর বাইরে থেকে এবং দেশ ও দেশের বাইরে থেকে পরবর্তী টাইমে যারা আমাদের লাইভ প্রোগ্রামটি দেখবেন, সকলকে আবারও অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আজকের প্রোগ্রাম থেকে আমরা কতটুকু আলোচনায় সমৃদ্ধ হয়েছি সেটার বিচারের ভার আপনাদের কাছে। আমরা কিছুটা হলেও আসলে সমৃদ্ধ হচ্ছি। আমরা আমাদের ইতিবাচকতা ছড়িয়ে দেব। আমরা শ্রেষ্ঠ শিক্ষক আমাদের সহকারী শ্রেষ্ঠ শিক্ষক খায়রুন্নাহ লিপি ম্যামের সেই চমৎকার কথা আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সবাই আমরা একসাথে এগিয়ে যেতে চাই।
প্রাথমিক শিক্ষাকে সমৃদ্ধ করতে চাই, আমরা একটি সুন্দর দেশ গড়ার স্বপ্ন দেখি, এগিয়ে যাই আমাদের আঞ্জুমানারা বকুল আপার মতো, যিনি অসংখ্য শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন, এবং ডক্টর উম্মে আসমা, যিনি তার গুণগ্রাহীর কথা বলে আসলে শেষ করা যাবে না, একজন উচ্চ পদস্থ কর্মকর্তা যিনি রয়েছেন আমাদের সাথে। আমরা তার অনেকগুলো কথা শুনলাম যে কিভাবে আমরা শিশুদের এবং তার বাবা মায়ের সাথে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, যাতে আমাদের সমাজ ব্যবস্থায় নৈতিক মূল্যবোধের অবক্ষয় না হয়, যাতে আমরা সমাজের যে নৈতিক মূল্যবোধের জায়গায় এখন যতটা আমরা পিছিয়ে গেছি সেইখান থেকে যাতে আমরা উত্তরণ ঘটাতে পারি, আমরা যাতে সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের মতো অসংখ্য গুণগ্রাহী মানুষের সাথে সাথে আমি লিপি আপা সহকারী কাজ করে এগিয়ে যেতে পারি। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। আবারও যুক্ত হব আপনাদের নিয়ে, প্রত্যাশা রাখছি এবং আপনাদের কথাগুলো শুনবো। অনেক কিছুই রয়ে গেছে আসলে অজানা। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন। শুভরাত্রি, ধন্যবাদ সকলকে।